আর ভাই রেকর্ডিং বারবার স্টপ হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে। এই যে নেটের প্রবলেম তো, তাই এরকম হচ্ছে। হ্যাঁ, নেটে প্রবলেম না, আসলে যেমন আপনি করতেছেন বোধহয় না। স্যার সমস্যা হচ্ছিল কি যে আমি তো কোহোস্ট, আমি কাউকে রেফার করতে চাচ্ছিলাম যে যে সে রেকর্ড করবে, আমি সরাসরি রেকর্ড করতে গেলে এই কাজগুলো করা লাগবে, এই জন্য স্যার একটু ইন্টারাপ্ট হলো। আচ্ছা, মানে আমি কোনো কাউকে অসুবিধা নেই, করতে ঠিক আছে, পারিনি, তো এই জন্য চলতে আমি নিজে থাকুক, নো করতে প্রবলেম। হচ্ছে। তবে আপনার যদি ইন্টারাপশনের জন্য রেকর্ডিং না হয়, সেক্ষেত্রে কি অন্য কাউকে কোহোস্ট করে দিবেন কিনা? সেটাই আমি চাচ্ছিলাম, বাট এখন আমি সেটা করছি, এই ইন্টারাকশনের মাধ্যমে আমি নিজেই এখন রেকর্ড করতেছি স্যার। আর হবে না ওকে, এরকম। পারফেক্ট পারফেক্ট, নো প্রবলেম, ওকে, নো ঠিক প্রবলেম। আছে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা ইভলিউশন অফ ইআরপি বলতেছিলাম, এবং ইআরপি তে আমি যেটা বলছিলাম যে শুরুটা ম্যাটেরিয়াল প্ল্যানিং থেকে, তারপর হচ্ছে অর্ডার এন্ট্রি, ডিস্ট্রিবিউশন, এই ধরনের বেসিক জিনিসগুলো প্রথমে নিড ছিল, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপর এটা আস্তে আস্তে এক্সটেন্ডেড হয়ে গেল যখন টাইমের সাথে সাথে 1990s থেকে যখন 2000 এ আসলো, 2005 এ আসলো, আরো লেটার স্টেজে যখন আসলো, তখন বিভিন্ন রকমের ফিচার অ্যাড হতে থাকলো। এর মধ্যে যেমন খুব উল্লেখযোগ্য হচ্ছে যেমন ই কমার্সটা, যখন 2000 এর ডট কম এর এরা আসলো, সেই ডট কম এর এরাতে দেখা গেছে ই কমার্স খুব ফ্লারিশ করতে থাকলো। ই কমার্সটা একটা জিনিস বুঝতে হবে যে আমরা এখন যে ই কমার্স দেখি, নর্মালি যে ই কমার্স গুলো দেখি, তারা আসলে জন্ম থেকে ই কমার্স বিজনেস হিসেবে তৈরি হচ্ছে। বাই দ্য ওয়ে, ই কমার্স কোনটা? যেটা আসলে অনলাইনে কমার্শিয়াল ট্রানজাকশন করে, অর্থাৎ বাই সেল, টাইটেল ট্রান্সফার হয়, এরকম কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি যখন অনলাইনে হয়, তখন ওটাকে আমরা বলি ই কমার্স। ওকে, সো কমার্শিয়াল জিনিসটা হওয়াটা ইম্পর্টেন্ট, ট্রানজাকশন জিনিসটাই হওয়াটা ইম্পর্টেন্ট। বাট আগে যখন ছিল, যখন ট্রেডিশনাল বিজনেস ছিল, এই যে 2000 এর সময়, তখন একদম ফ্রেশ ই কমার্স। আজকে যেমন আমরা দারাজ.কম দেখি, চালডাল.কম দেখতেছি, এরা হচ্ছে একদম জন্ম থেকে ই কমার্স, তাই না? কিন্তু এরকম জন্ম থেকে ই কমার্স আসলে প্রথম দিকে ছিল না। প্রথম দিকে ছিল ট্রেডিশনাল বিজনেস, তার নিজের রিটেল স্টোর আছে, তার নিজের অনেক স্টোর আছে, সিরিজ অফ স্টোরস এর দোকান আছে। সেইখানে থেকে যখন দেখলো যে না, ইন্টারনেট বলে একটা জিনিস আসছে যেটা থ্রু দিয়ে বিজনেস করা যেতে পারে, তখন তারা কি করলো? তখন তারা এক একজন এক একটা ই কমার্স পোর্টাল খুললো, তার ট্রেডিশনাল বিজনেসের উপর দিয়ে এডিশনালি। তাই তখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখা গেল, যে ট্রেডিশনাল বিজনেসের যে ম্যানেজমেন্ট, যত ডেটা ম্যানেজমেন্ট এবং এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই পুরাটার সাথে ই কমার্সের একটা লিঙ্কেজের প্রয়োজন হলো। তাই এই বেসিক ইআরপিটাতে ই কমার্স ফিচারটার প্রয়োজন হয়ে দাঁড়ালো। আদারওয়াইজ এখন যত ই কমার্স বিজনেস চলে মডার্ন, তারা কিন্তু এরকম বড় বড় ইআরপি নিয়ে বসে নাই, তাদের ই কমার্স সাইট নিজেই একটা এক্সটেন্ড পর্যন্ত তাদের ট্রানজাকশন, তাদের রিপোর্টিং, অন্যান্য বেসিক অপারেশনাল নিডগুলো ক্যাটার করে, এবং তারা ওই সলিউশনের মধ্যেই সাধারণত নিজেদেরকে লিমিটেড রাখে। এই ধরনের ইআরপিতে ই কমার্স এখন আর খুব একটা ইউজ হয় না। ওকে, তারপর হচ্ছে কি, যেমন ইআরপি 2 লেভেলে, অর্থাৎ 2005 এন্ড বিয়ন্ড, যে জিনিসগুলো আসলো, যে নলেজ ম্যানেজমেন্ট, এটা যেমন আগের ইআরপিতে ছিল না। নলেজ ম্যানেজমেন্ট কি? আমি বলছিলাম যে একই রকম ডিসিশন মেকিং যখন হইতে থাকে, তখন যখন একটা থেকে প্যাটার্ন বা ট্রেন্ড তৈরি হয়, তখন ওটাকে আমরা বলি নলেজ, যেটাকে আমরা পরে রিউজ করি ফর কুইকার ডিসিশন মেকিং। সো সেটা এই নলেজ ম্যানেজমেন্টের জন্য প্রপার ফিচারগুলো আসে, যাতে বিভিন্ন রকমের প্রবলেম সলভিং যেগুলো হয়েছে, যত রকমের প্রবলেম সলভ করা হয়েছে, যত রকমের এই ধরনের ইস্যু ছিল, সেগুলো যাতে এই নলেজ আকারে থাকে, যেখান থেকে এটাকে রিইউজ করা যায়, বা ওই নলেজটা যাতে বিজনেসের যে সফটওয়্যারটাকে, যে ইআরপিটাকে বিভিন্ন প্রসেসে নিজেই গাইড করতে পারে, যে এইটার পরে এইটা করতে হবে, এখানে যদি 10 লাখ টাকার উপরে অ্যাপ্রুভাল দিতে হয়, তাহলে এটা সেকেন্ড স্টেজে যেতে হবে, হ্যাঁ, বা এই এডিশনাল জিনিসটা চেক করতে হবে। তো ইআরপি নিজেই গাইড করছে। কিসের উপর বেস করে গাইড করছে? বেসড অন নলেজ, যে নলেজটা তার ভিতরে দেওয়া হয়েছে। সো এইটাকে বলি হচ্ছে আমরা নলেজ ম্যানেজমেন্ট। আর এই যে আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পড়েছিলাম, সেটাও দেখা যাচ্ছে যে পরবর্তীতে ইআরপি গুলোতে এগুলো বিল্ট ইন হিসেবে থাকে। আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা 2005 এর অনেক পরে আসছে, সেটা হচ্ছে কি বিজনেস ইন্টেলিজেন্স, বিআই। হ্যাঁ, বিআই, বিজনেস ইন্টেলিজেন্স বলে একটা জিনিস, যেটা ইআরপির একটা পার্ট হয়ে গেছে। বিজনেস ইন্টেলিজেন্স কি করে? ডেটা মাইনিং করে। যেখানে ডেটা মাইনিং বলতে, আমরা ডেটা মাইনিং পরে আলোচনা করবো এক সময়। ডেটা মাইনিং বলতে একদম ডেটা থেকে আমার যতটুকু জিনিস প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা খুঁজে খুঁজে অ্যানালাইসিস করা। সো এটা অ্যানালিটিক্স একটা অ্যাপ্লিকেশন, বিজনেস ইন্টেলিজেন্স, যেটা আমরা কিছুটা আলোচনা করেছিলাম ডিএসএস যখন আলোচনা করলাম সেগমেন্ট 1-এ, ডিসিশন সাপোর্ট সিস্টেম। ওই জায়গায় যে কাজটা, ওইটা হচ্ছে কি এক ধরনের বিজনেস ইন্টেলিজেন্সের কাজ, ডিসিশন সাপোর্ট সিস্টেম। সো বিআই হচ্ছে, বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে গিয়ে
ডিসিশন সাপোর্ট সিস্টেমের আরো এক্সটেন্ডেড একটা ভার্সন, আরো এক্সটেন্ডেড একটা রূপ। ওকে, সো সেটাও এখন ইআরপির পার্ট হয়ে আসা শুরু করলো। সো ইআরপি গ্র্যাজুয়ালি একটা কমপ্লেক্স থেকে মোর কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে ইভলভ করলো। ওকে, দিস ইজ দ্য হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ ইআরপি। কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন স্যার। আচ্ছা, একটু ধরবেন, 1 মিনিট। জাস্ট গিভ মি আ সেকেন্ড, হ্যাঁ আমি একটু ফোন ধরে নিই। ওকে স্যার। সরি। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে মোটামুটি ইআরপি। এরপরে আসি আমরা এবার মেজর কম্পোনেন্টস অফ ইআরপি। ইআরপির মেজর কম্পোনেন্ট গুলো কি কি? মেজর কম্পোনেন্ট গুলো হচ্ছে গিয়ে, যেহেতু আমরা বলছিলাম যে একটা প্ল্যানিং করার জন্য, রিসোর্সকে প্ল্যানিং করার জন্য আমাদের এন্ড টু এন্ড ইন্টিগ্রেশন দরকার প্রসেসের। এন্ড টু এন্ড যখন বলছি তার মানে হচ্ছে কি এটা স্টার্টস ফ্রম সেলস। আমি যদি সেলস ক্যাপচার না করি তাহলে আমাকে তো সেলস কতটুকু আমার অর্ডার হয়ে আছে, কতটুকু আমার শিপ করতে হবে, ডেলিভারি করতে হবে, এটার উপরে বেস করে আমি চেক করব আমার রেডি প্রোডাক্টের ইনভেন্টরি কতটুকু আছে। রেডি প্রোডাক্টের ইনভেন্টরি কতটুকু দরকার সেটার উপরে বেস করে আমি চেক করব আমার প্রোডাকশন ইন প্রগ্রেসে কতটুকু আছে। প্রোডাকশন ইন প্রগ্রেসে কতটুকু আছে বা কতটুকু আরো দরকার প্রডিউস করা, সেই ডিসিশনটা নিব আমি আমার র ম্যাটেরিয়াল কতটুকু আছে সেটা দেখে। সিমিলারলি র ম্যাটেরিয়াল কতটুকু লাগবে এডিশনাল সেটা দেখবো আমি, সাপ্লায়ারের কাছে অর্ডার করা আছে কতটুকু। তো এই যে পুরো চেইনটা, এই চেইনটা যে ডেটা এন্ট্রি বা ট্রানজাকশন রেকর্ডিং সেটা ইআরপিতে হইতে হবে। তো এই যে আমরা অনেক সময় খুব হালকাভাবে চিন্তা করি যে অনেক সময় অ্যাকাউন্টিং সফটওয়্যার কি মোটামুটি ইআরপি বলে ফেলে, একটু বড় অ্যাকাউন্টিং সফটওয়্যার হলে অনেকে এটাকে ইআরপি বলে ফেলে। দিস ইজ রং, বিকজ ইআরপি হ্যাজ টু হ্যাভ অল দ্য এন্ট্রিজ ডান ইনসাইড। যে এখানে সেলস, ডিস্ট্রিবিউশন, অর্ডার ম্যানেজমেন্ট, আমার যে ডেলিভারি, ইনভয়েসিং, প্রত্যেকটা জিনিস ওকে একই জায়গায় থাকতে হবে। আদারওয়াইজ ইন্টিগ্রেশন না হলে ওর যে বিভিন্ন ব্লক গুলাতে, এই ব্লক গুলাতে কি করে এস্টিমেট করবে যে কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, কতটুকু ম্যান লাগবে, কতটুকু মানি লাগবে, তাই না, কতটুকু মেশিন শিডিউলিং টাইম লাগবে, মেশিন টাইম লাগবে। সো ইআরপির ফাংশনের জন্য এই পুরো জিনিসটা ইন্টিগ্রেটেড হওয়া দরকার। সো ইআরপিতে আমরা কম্পোনেন্ট হিসেবে দেখি হচ্ছে কি সেলস মডিউল, ডিস্ট্রিবিউশন মডিউল। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? ডিস্ট্রিবিউশন হচ্ছে কি আমি আমার পার্টনার নেটওয়ার্ক বা নিজের রিটেল চেইন বা ডিলার্স চেইন দিয়ে আমি কি করে ডিস্ট্রিবিউট করব, আমার প্রোডাক্টটা কি করে ডিস্ট্রিবিউট করবো, আমার যাবে ডিপো থেকে ডিলারের কাছে যাবে, ডিলারের থেকে রিটেলারের কাছে যাবে, রিটেলার থেকে কাস্টমারের কাছে যাবে। সো এই প্রসেসটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আবার দেখা যাচ্ছে আমার জেলা ভিত্তিক ডিস্ট্রিবিউশন, ডিভিশন ভিত্তিক ডিস্ট্রিবিউশন থাকতে পারে, সেটা হচ্ছে লজিস্টিক্স ম্যানেজমেন্টের একটা পার্ট। সো এরকম অর্ডার ম্যানেজমেন্ট, এই জাতীয় জিনিসগুলো থাকবে। দেন হচ্ছে গিয়ে প্রোডাকশন প্ল্যানিং, এই যে মেশিন যে এলিমেন্টটা, প্রোডাকশন প্ল্যানিং হচ্ছে কি আমার যে মেশিনের যে একটা ক্যাপাসিটি আছে, যে কত টন তৈরি করতে পারে প্রতি ঘন্টায় বা প্রতিদিনে, বা কত সংখ্যায় তৈরি করতে পারে, এটা একটা ক্যাপাসিটি। সো এই ক্যাপাসিটিটা আমার প্রপার ইউটিলাইজ করা, সো দ্যাট আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। সো এই ধরনের প্ল্যানিং গুলো প্রোডাকশন প্ল্যানিং বলে এটাকে। সো এই প্রোডাকশন প্ল্যানিং ইজ পার্ট অফ ইআরপি। এই যে আমি বলছিলাম ফুল চেইন সাপোর্ট করতে হবে, সেখানে প্রকিউরমেন্ট, লজিস্টিক্স ম্যানেজমেন্ট চলে আসে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড বাজেটিং, মানি যে রিসোর্সটা এটাকে ম্যানেজ করতে হলে এটা আসবেই। সো আমার এই যে সেলস যখন হচ্ছে, আমার স্টক যখন রিসিভ হচ্ছে, এমআরআর যখন আমি করতেছি, ম্যাটেরিয়াল রিসিভ কখন করতেছি, তখন এটার কস্টিং এ ইম্প্যাক্ট, সিওজিএস এ ইম্প্যাক্ট, আমার রেভিনিউতে ইম্প্যাক্ট, কস্টে ইম্প্যাক্ট, আমার ডেটার্সে ইম্প্যাক্ট, ক্রেডিটার্সে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট গুলো প্রত্যেকটা অটোমেটিক্যালি চলে যাবে অ্যাকাউন্টিং এ। সো অ্যাকাউন্টিং এখানে থাকতে হবে, ফাইন্যান্স থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, বাজেটিং থাকতে হবে। সো এইগুলো হচ্ছে ইআরপির কম্পোনেন্টস। আরেকটা রিসোর্স ছিল হচ্ছে গিয়ে ম্যান, তার মানে হিউম্যান রিসোর্সেস, হিউম্যান ক্যাপিটাল, স্পেশালি ইফ ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন, স্পেশালি ইফ ইট ইজ এ সার্ভিস কনসার্ন, যেখানে পিপল বা টেকনিশিয়ান সার্ভিস দেয়, সেখানে এই পিপল ম্যানেজমেন্টকে আমরা বলি হচ্ছে কি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সো উই কনসিডার দিস, এটাকে আমরা কনসিডার করি বিজনেসে কিভাবে, যেটাকে বলি এটাও একটা ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। সো এই হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এইচসিএম বা হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট,
এই জিনিসটাও ইআরপির একটা পার্ট। কারণ কি, আমি যখন একটা প্রোডাকশন প্ল্যান করতেছি, আমি যখন সেটার সাথে ম্যাটেরিয়ালকে সিঙ্ক করতেছি, আমি যখন ওটার সাথে ফান্ড অ্যাভেলেবিলিটিকে সিঙ্ক করতেছি, একই সময় ওই কাজটাকে এক্সিকিউট করার জন্য আমার তো ম্যান পাওয়ার প্ল্যান করতে হবে। তাদের ওভারটাইম কি, তাদের আসলে শিডিউল কি, রোস্টার কি হবে, হ্যাঁ, কতজন লোক লাগবে। সুতরাং ওইটাকে ফুলফিল করতে হলে আমাকে রিক্রুটমেন্ট, সাকসেশন, এই ধরনের অনেকগুলো প্রসেস আছে। এই প্রসেসগুলো কি করতে হবে, এটা ডিপেন্ড করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। যে সমস্ত বড় অর্গানাইজেশন, খুব বড় অর্গানাইজেশনের, সেখানে দেখা যায় যে উইদাউট ইআরপি এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড উইথ প্রোডাকশন প্ল্যানিং, সেলস প্ল্যানিং, এগুলোর সাথে ইন্টিগ্রেশন ছাড়া এইখানে প্রপার বেনিফিট পাওয়া সম্ভব হয় না। তাই ইআরপির একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বাট অনেক ছোটখাটো অর্গানাইজেশনে, মিড সাইজ অর্গানাইজেশনে উই উইল ফাইন্ড এইচআরএম টু বি an ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন, নো হার্ম। ওখানে হয়তো এটাকে লিঙ্কেজের প্রয়োজন হয় না, হিউম্যান ক্যাপিটালটাকে যে আমার সবসময় লিঙ্কেজ করতে হবে, ওই লিঙ্কেজেরটা প্রয়োজন ওখানে হচ্ছে না, যে আমাকে এটাকে লিঙ্ক করতে হবে উইথ প্রোডাকশন শিডিউল, আমাকে এটাকে লিঙ্ক করতে হবে উইথ ফান্ড অ্যাভেলেবিলিটি। সেটা হয়তো সব অর্গানাইজেশনের প্রয়োজন হয় না, সেখানে ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে, নো নো প্রবলেম। ওকে, এছাড়াও অনেক এরকম ফিচার বা মডিউল থাকতে পারে, তার মধ্যে যেমন উল্লেখযোগ্য প্ল্যান্ট মেইনটেনেন্স, যেখানে প্রোডাকশন প্ল্যানিং আমি করছি আমার মেশিন টাইমের শিডিউলিং এর জন্য, ঠিক সেখানে আমার তো একটা প্ল্যান তো 365 ডেজ চলতে পারে, 5 বছর 7 বছর একটানা তো চলবে না, ওটা একটা মেইনটেনেন্সে যেতে হবে, চেকিং এ যেতে হবে, অডিট করতে হবে। আদারওয়াইজ কি হবে, হঠাৎ একটা ফেইলিয়ার করে গেলে আমার প্রোডাকশন হ্যাম্পার করবে, আমার যে প্ল্যান, সমস্ত প্ল্যান গোলমাল হয়ে যাবে। তো যে কারণে মেইনটেনেন্স শিডিউল করা, মেইনটেনেন্সের জন্য কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগতেছে, কি পরিমাণ এক্সপেন্স হচ্ছে, কি পরিমাণ হিউম্যান রিসোর্স লাগতেছে, কি পরিমাণ আওয়ার্স অফ প্রোডাকশন লস্ট হচ্ছে, এই জিনিসগুলোকে সিনক্রোনাইজ করা, প্ল্যান করা, এই রিসোর্সগুলোকে প্ল্যান করাও ইআরপির একটা কাজ। প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে কোনো টাইম বাউন্ড পজিটিভ চেঞ্জকে, ম্যানেজড চেঞ্জকে আমরা বলি প্রজেক্ট ম্যানেজমেন্ট। যে কোনো টাইম বাউন্ড, অর্থাৎ যেই জিনিসটা শুরু আছে, শেষ আছে, একটা শুরুর ডেট আছে, একটা শেষের ডেট আছে, এবং এইটা একটা স্ট্যাটাস থেকে আরেকটা স্ট্যাটাসে কোনো কিছুকে চেঞ্জ করছে পজিটিভলি, এবং এটা ম্যানেজড, এই চেঞ্জটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে না, এটা ম্যানেজড চেঞ্জ, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে প্রজেক্ট। মানে প্রজেক্টের ডেফিনেশন আমি বলতেছি, প্রজেক্টের ফিলোসফিটা, যে কোনো কিছুকে আমরা প্রজেক্ট বলবো, প্রজেক্ট ক্যান নট বি ইটারনাল, প্রজেক্ট ইজ অলওয়েজ টাইম বাউন্ড। এটা একটা স্টার্ট পয়েন্ট থাকবে, এটা একটা এন্ড পয়েন্ট থাকবে, নোন স্টার্ট থাকবে, নোন এন্ড থাকবে, এবং এখানে একটা চেঞ্জ নিয়ে ডিল করা হবে। অর্থাৎ আমি একটা প্রজেক্ট, নর্মাল একটা অপারেশন চালায় গেলাম, অপারেশন ইজ নেভার আ প্রজেক্ট, কারণ অপারেশনে আমি কোনো কিছু চেঞ্জ করছি না, যেভাবে যা ছিল সেটা, কিন্তু আমি প্রোডাকশন ক্যাপাসিটি চেঞ্জ করে দিচ্ছি, সে আমার মেশিন পত্রকে আমি আপগ্রেড করতেছি। সেটা আমি চিন্তা করলাম যে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের এত তারিখ, আমি অক্টোবরের 10 তারিখের মধ্যে এই চেঞ্জটা, প্রোডাকশন ক্যাপাসিটি আমার এখন 70 টন পার ডে আছে, এটাকে আমি 140 টন পার ডে করবো। সো উই আর হেডিং ফর আ চেঞ্জ, and we have a start time, we have a known end time, and we are going to manage the activities to bring this change. This is a project. So কি হয়, যে কোনো অর্গানাইজেশনে অনেক প্রজেক্ট চলে, এবং প্রজেক্টগুলোর সাথে যেই ম্যান, হিউম্যান ক্যাপিটাল, রিসোর্স, মানি, মেশিন, ম্যাটেরিয়াল, এই প্রত্যেকটারই প্রজেক্টের সাথেও যেমন রিলেশন আছে, রেগুলার অপারেশন, বিজনেস অপারেশনের সাথে রিলেশন আছে। They share, many a times they share common resources. So when they share common resources, if we don't integrate the management of projects into ERP, তাহলে এখানে ওই রিসোর্স গুলোকে অ্যালোকেশন, রিসোর্স অপটিমাইজেশন, রিসোর্স প্ল্যানিং এ একটা ঘাটতি থেকে যায়। That's why project management becomes part of ERP. Okay, and lastly, warehousing. ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ অ্যাবাউট প্রোডাক্টের আসলে কস্টিং করতেছি, কতটুকু কস্ট হচ্ছে, আমি কি ফিফো, লিফো, এভারেজ, কি মেথডে আমার কস্টিং করতেছি। অর্থাৎ আমি এই মোমেন্টে যে সেলটা করলাম 10টা প্রোডাক্ট, এই 10টা ইউনিটের আসলে যখন কস্ট বের করবো, আমার যদি হয় যে আমার ফিফো বেসিসে আমি কস্টিং করি, তাহলে আমি প্রথম যে প্রোডাক্টটা রিসিভ করেছি সেইটার যে কস্ট হবে, এখন আমি কস্ট অফ গুডস সোল্ড হিসেবে ওটাকে কন্টিনিউ করবো, তাই ওটাকে কনসিডার করবো। সো those are about costing methods. But what is warehousing? Warehousing is physical storage and movement management of merchandise. Physical storage and movement management.
সো আমি এক ট্রাক প্রোডাক্ট রিসিভ করলাম ওয়্যার হাউসে, সো এটাকে আমার কোথায় রাখতে হবে, কোথায় রাখলে এটা অপটিমাইজ হবে ইন টার্মস অফ স্পেস ইউটিলাইজেশন। সো এইরকম ভাবে রাখার যে গাইডলাইনটা সেটাকে বলে হচ্ছে কি পুট অ্যাওয়ে প্রসেস ওয়্যার হাউসের। সেই সিস্টেম আমাকে পুট অ্যাওয়ে প্রসেসটা সম্পর্কে সাজেস্ট করে যে তুমি এত নাম্বার লেইনে, এত নাম্বার র্যাকে, এত নাম্বার বিনে গিয়ে এই প্রোডাক্টটা রেখে আসো। তখন ওই স্লিপটা নিয়ে একটা ফোর্কলিফট নিয়ে আমার লেবার কি করে গিয়ে প্রোডাক্টটা ওই পার্টিকুলার শেলফ ওই পার্টিকুলার বিনে রেখে আসে, রেখে এসে বারকোডটা স্ক্যান করে চলে আসলো যে রাখা হয়ে গেছে, কনফার্মেশন। সো মাই সিস্টেম নোজ যে এক্স্যাক্টলি এত তারিখে ঢোকা এই প্রোডাক্টটা এত কোয়ান্টিটি অমুক জায়গাটাতে আছে। সো আমার যদি এরকম হয় যে আমি যেই প্রোডাক্টটা ওয়্যারহাউসে আগে ঢুকেছে সেই প্রোডাক্টটা যদি এখন সেল হয়, তাহলে যেইটা ওর মধ্যে আগে ঢুকেছে সবচেয়ে আগে সেটাকে আমি আগে বের করে দিব, যাতে আমার সেলফ লাইফ নষ্ট না হয়, যাতে আমার প্রোডাক্ট এখানে নষ্ট না হয়, পুরানো না হয়। ধরেন আমি এমন একটা প্রোডাক্ট দিয়ে ডিল করি যেটা সেলফ লাইফ, যেমন মেডিসিন দিয়ে ডিল করি, প্রত্যেকটা এক্সপায়ারি ডেট আছে। সো আমার যেই ব্যাচ অফ মেডিসিনটা ওয়্যারহাউসে আগে ঢুকছে, আমার যখন ওই মেডিসিনের অর্ডার পড়বে তখন ওই ব্যাচ থেকে আগে বের করে নেওয়া উচিত, যেটা পরে ঢুকছে সেটা থেকে না। সেক্ষেত্রে আমরা এখানে ফিফো মেনটেন করতেছি, ফিজিক্যাল ফিফো মুভমেন্টের জন্য। সো এই যে মুভমেন্টের যে ম্যানেজমেন্ট, এই যে আমাকে এটা সাজেস্ট করবে সফটওয়্যারটা, যে এটাকে বলে আমরা পিকিং প্রসেস, যে আমাকে এই জায়গা থেকে পিক করতে হবে। হ্যাঁ, মোমেনা মিউট করে নিয়েন। আচ্ছা, মোমেনা একটা করে নিয়েন। যেটা বলছিলাম যে এটাকে বলা হচ্ছে পিকিং প্রসেস, যে আমাকে ওয়্যারহাউস সফটওয়্যারটাই আমাকে গাইড করছে যে কোথা থেকে জিনিসটা নিতে হবে। সো এই যে ম্যানেজমেন্ট হ্যান্ডেল, এইটাকে বলা হচ্ছে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ইআরপি তে এই জিনিসটা প্রয়োজন হয়ে যায় টু ব্রিং ইন এফিসিয়েন্সি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? ওকে, গ্রেট। সো বেনিফিটস অফ ইআরপি, এর আগের এই যে কম্পোনেন্টস অফ ইআরপি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইসব জায়গা থেকে কোশ্চেন আসে। এখন তো আপনাদের এমসিকিউ হতে পারে, বড় হতে পারে কিনা জানি না, এমসিকিউ হবে সম্ভবত। সো এমসিকিউ হলে এই জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। টিপিক্যালি নরমাল সাবজেক্টিভ কোশ্চেন থাকলেও এই জায়গাগুলো থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতো। আচ্ছা, বেনিফিটস অফ ইআরপি। ইআরপিটা আসলে আমরা কেন ব্যবহার করি? আমরা পারপাসটা জানি, অবজেক্টিভটা জানি, যে আমরা এই বেসিক রিসোর্সেস গুলাকে প্রপার ফোরকাস্টিং, প্রপার ম্যানেজমেন্টের জন্য ইউজ করি। বাট এট দ্য সেম টাইম ইআরপি ইউজ করলে একটা অর্গানাইজেশন আসলে বেনিফিট কি হয়? নরমালি এটার কোশ্চেনটা কেন আসে আমি বলি। আমরা সাধারণভাবে ইআরপি বলতে কমনলি যে ভুলভাবে যে ইআরপির কথা জানি, সেই ইআরপি গুলার প্রাইস হয় সাধারণত কত? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। একটা ইআরপি সফটওয়্যার প্রাইস 4 লাখ টাকা, 5 লাখ টাকা হইতে পারে, তাই না? আমরা যে টালিকে ইআরপি বলি, নেক্সট জেন বলে সফটওয়্যার আছে, বিভিন্ন রকমের ইআরপি, ইভেন কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করে আসে অনেকে। এগুলোকে আমরা 4-5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকাতে সফটওয়্যার কিনে আমরা বলছি এটাকে ইআরপি। বাট টিপিক্যালি ইআরপি ইজ মেন্ট টু বি ইউজড বাই ভেরি লার্জ অর্গানাইজেশনস, লার্জ কর্পোরেটস, যেখানে ডিসেন্ট্রালাইজেশন অফ ম্যানেজমেন্ট আছে, যেখানে ডেলিগেশন অফ অথরিটি আছে, যেখানে কর্পোরেট স্ট্রাকচার আছে, ওইখানে ছাড়া আসলে ইআরপি বেনিফিট আনতে পারে না। কিন্তু ওইরকম অর্গানাইজেশন গুলাতে ইআরপি থেকে সত্যিকার বেনিফিট পেতে হলে যেই ধরনের ইআরপি তারা ইউজ করে, সেই ধরনের ইআরপির প্রাইস আসলে 6-7 লাখ টাকা রেঞ্জে না। সেই ধরনের ইআরপির প্রাইস লাইসেন্সের নাম্বারের উপর ডিপেন্ড করে, ইউজার নাম্বারের উপরে, অন্যান্য ফিচারের উপর ডিপেন্ড করে। বাট আমি খুব রাফলি বোঝার জন্য বলতেছি, সে 100 জন ইউজার আছে, 100 জন ইউজার ইউজ করবে এরকম একটা কোম্পানিতে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, প্রোডাকশন ম্যানেজমেন্ট, এইরকম বেসিক কিছু ফাংশনালিটি দিয়ে একটা ইআরপি, টিয়ার 1 ইআরপি, যেটা মানে টপ টিয়ার ইআরপি, যেটা ভালো ইআরপি, এরকম একটা ইআরপি লাইসেন্স কিনতে গেলে ইট উইল কস্ট অ্যাটলিস্ট 4 to 5 crore টাকা, 4 থেকে 5 কোটি টাকা লাগবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 4 থেকে 5 কোটি টাকা লাগবে 100 জন ইউজারের জন্য। এটা হচ্ছে রাফ, আমি একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, যেমন আমি আমার ক্যারিয়ারে প্রচুর ইআরপি কিনেছি বলতে বিভিন্ন অর্গানাইজেশনের জন্য ইমপ্লিমেন্টেশনে, আইদার অ্যাজ কনসালটেন্ট অর অ্যাজ সিআইও, আইটি ডিরেক্টর হিসেবে, বোর্ডের মেম্বার হিসেবে অনেক জায়গায় আমি ইআরপি কিনেছি, অনেকগুলো ইআরপি, এবং বিভিন্ন ধরনের ইআরপি, এসএপি, আইএফএস, ইনফর, দেন হচ্ছে গিয়ে ওরাকল ইবিএস,
ইভেন মাইক্রোসফট ডাইনামিক্স এক্স মাল্টিপল ইআরপি, তারপরে জেপি মর্গান বলে একটা ইআরপি আমি ইমপ্লিমেন্ট করেছি। সো অনেকগুলো ইআরপি আমার কিনে দিতে হয়েছে। সো আমার এক্সপেরিয়েন্সে লাস্ট 20 ইয়ার্সে আমার এক্সপিরিয়েন্সে আই হ্যাভ বট সবচেয়ে চিপ ইআরপি আমি সবচেয়ে কিনছি হচ্ছে গিয়ে সম্ভবত 1,68,00,000 টাকা। হ্যাঁ, যেটা অল্প ইউজারের জন্য কিনছিলাম, 100 জন না, অল্প ইউজারের জন্য কিনেছিলাম, আইএফএস র্যাঙ্কস গ্রুপের জন্য কিনেছিলাম। আর এর সবচেয়ে দামি ইআরপি কিনছি হচ্ছে গিয়ে টোটাল 21 কোটি টাকার একটা ইআরপি সফটওয়্যার। হ্যাঁ, 21 কোটি টাকার সফটওয়্যার। সো দিস ওয়ার, মানে আমি জাস্ট রেঞ্জটা বললাম যে আমি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছি হচ্ছে গিয়ে এরকম রেঞ্জের, যে 1,68,00,000 টাকা থেকে 21 কোটি টাকা পর্যন্ত ইআরপি সফটওয়্যার প্রজেক্ট আমি ডিল করেছি। হ্যাঁ, সো এই যে ইআরপি ইজ অ্যান এক্সপেন্সিভ অ্যাপ্লিকেশন, এটা ইজ নট আ নর্মাল অ্যাপ্লিকেশন যে আমি এখান থেকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম বা একটা সফটওয়্যার কোম্পানিকে ফোন করলাম সে এসে ইনস্টল করে দিয়ে গেল একদিনে। হ্যাঁ, এরকম অ্যাপ্লিকেশন আসলে সত্যিকার ইআরপি, যেটা গ্লোবালি আমরা ইআরপি বলতে যা বুঝি সেটা আসলে ওই লেভেলের অ্যাপ্লিকেশন না। একটা ইআরপি ইমপ্লিমেন্ট করতে একটা অর্গানাইজেশনে মিনিমাম 6 মাস থেকে 18 মাস 24 মাস পর্যন্ত লাগে একটা ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে। হ্যাঁ, একটা যে কোনো একটা অর্গানাইজেশনে প্রজেক্ট টাইম, একটা ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে প্রজেক্ট টাইম লাগে মিনিমাম 6 মাস, আর উপরে হচ্ছে কি 18, সাধারণত 18 মাস, কিছু কিছু ক্ষেত্রে 24 মাস, খুব রেয়ার কেসে 24 মাস। যেমন ভিএলআর টেক্স বলে একটা কোম্পানি আছে, ওরা প্রায় 24 মাস নিয়ে ফেলছিল। দেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস করেছিল যখন, ওরাও প্রায় 18 মাসের একটু উপরে নিয়েছিল। হ্যাঁ, সো ইট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য অর্গানাইজেশন, কতটুকু ইমপ্লিমেন্টেশন একবারে করছে তার উপর ডিপেন্ড করে। সো এই যে জিনিসটা ইআরপিটা, তার মানে বোঝা যাচ্ছে ইটস নট আ স্মল রেগুলার সফটওয়্যার। এখন যেহেতু এটা খুব এক্সপেন্সিভ, যেহেতু এর ইমপ্লিমেন্টেশন কঠিন এবং এর সাথে অ্যাসোসিয়েটেড কস্ট ইজ ভেরি হাই, উইল কাম টু দ্য কস্ট স্ট্রাকচার অলসো, ওটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য এবং পরীক্ষার জন্য, ওখানে আমরা এরপরে স্লাইডে আলোচনা করব। বাট যেহেতু এটা খুব এক্সপেন্সিভ, সো ন্যাচারালি এই কোশ্চেন করতেই হবে যে আসলে বেনিফিটটা কি, কেন আমি একটা অর্গানাইজেশনে এরকম 5 কোটি টাকা খরচ করে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবো, তাই না? এটাকে এই কোশ্চেনটা সেটা খুব লজিক্যাল এন্ড ন্যাচারাল। তো এই জিনিসটা বেনিফিট গুলোর মধ্যে 4টা বেনিফিট আমরা পড়বো। 4টা বেনিফিট হচ্ছে গিয়ে, প্রথমত আমরা বলতেছি যে কোয়ালিটি এন্ড এফিসিয়েন্সি। এর মধ্যে এফিসিয়েন্সিটা বোঝার ক্ষেত্রে মনে হয় ইজ ভেরি ইজি, তাই না? কারণ আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি যে অর্গানাইজেশনাল যে রিসোর্সেস গুলো আছে, সেই রিসোর্সেস গুলার একদম পারফেক্ট ইউটিলাইজেশন, পারফেক্ট না হোক প্রপার ইউটিলাইজেশন, যে কতটুকু ওয়েস্ট না করে যেই টাইমে যতটুকু দরকার ততটুকু কত এফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারি, নিয়ে আসতে পারি, প্ল্যান করতে পারি, দ্যাট ইজ দ্য কোর ডেলিভারেবল অফ অ্যান ইআরপি। তার মানে বোঝা যাচ্ছে এফিসিয়েন্সি তো অবশ্যই, এফিসিয়েন্সি চলে আসলো। নাও ওয়াই কোয়ালিটি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এগুলো আলোচনা রিপিট করতেছি না তো? আমি কি এই আলোচনাগুলো আগে করে আসছিলাম? এগুলো কি পড়ানো হয়েছে? না স্যার, পড়ানো হয় নাই তো, তাই না? আমার হঠাৎ করে কেন যেন মনে হচ্ছে না, এটা আজকেই প্রথম পড়া। আজকে প্রথম। ওয়েল, জি স্যার। ঠিক আছে, তাহলে ঠিক আছে। মানে হয়েছে কি, অনেক ফ্রিকোয়েন্ট হয়ে যাচ্ছে হয়তো কোর্সগুলা, কেন যেন মনে হচ্ছে যে বলে আসছি, হয়তো আগের সেশনে বলছি। আচ্ছা, সো যেটা হচ্ছে যে কোয়ালিটি জিনিসটা, এফিসিয়েন্সি বোঝাটা ইজ ভেরি ইজি, যে এফিসিয়েন্সি আসছে, ইভেন পরের গুলো বোঝা ইজি। যেমন ডিক্রিজ কস্ট, আমি কোয়ালিটিতে ফেরত আসবো। ওকে, ডিক্রিজ কস্ট, এফিসিয়েন্সি বাড়লে কস্ট ডিক্রিজ করবেই, আমার ওয়েস্টেজ কমলে কস্ট ডিক্রিজ করবে, এটা খুব স্বাভাবিক, তাই না? সো ডিক্রিজ কস্ট বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে ইজি। এবং যখন এটা আমরা লার্জ স্কেল অর্গানাইজেশনের কথা বলি, তখন কিন্তু একটা ছোট এফিসিয়েন্সিও প্রফিটেবিলিটিতে একটা বড় ইম্প্যাক্ট আনে। উই আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? যে এইরকম কিন্তু অনেক অর্গানাইজেশন আছে যেখানে আমরা ওয়ার্ক টাইম শিডিউল বলে একটা জিনিস, ওয়ার্ক ফ্লো প্ল্যানিং করি, অনেক ক্ষেত্রে দেখবেন কনসালটেন্টরা অনেক সময় করে। সেটা হচ্ছে গিয়ে যে একটা প্রসেসে 7টা স্টেপ আছে, যে কোনো একটা জিনিস কার্যসিদ্ধি করতে গেলে, একটা কাজ কমপ্লিট করতে গেলে একটা অর্গানাইজেশনে সে একটা 7টা স্টেপ কমপ্লিট করতে হয়। অনেক দেখা যায় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই 7টা স্টেপকে কি করে 6টা স্টেপে করা যায় সেই আউটপুটটা তৈরি করার জন্য ইভেন কনসালটেন্ট বিদেশ থেকে নিয়ে আসা হয় অর্গানাইজেশন করতে। কারণ এই 7টা স্টেপে দেখা যাচ্ছে প্রতিদিন হয়তো 10,000 ইটারেশন হয় এভরিডে,
10,000 ইটারেশন হয় এই প্রসেসের ভিতর দিয়ে যায়, 10,000 ট্রানজাকশন। তার মানে পুরো বছরে কত ট্রানজাকশন? এই 10,000 এর থেকে প্রতিদিনে আমি যদি একটা স্টেপ সেভ করতে পারি, তাহলে বছরে কতগুলো সেভ করতে পারি, এবং বছরে যে পরিমাণ সেভ হয় তাতে দেখা যাচ্ছে যে এটার ইম্প্যাক্ট অন প্রফিটেবিলিটি ইজ নট লো, ইটস হাই। যে কারণে ওই একটা স্টেপ রিডাকশনের জন্য, রি-ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখা যাচ্ছে একটা কোম্পানি কোটি টাকা খরচ করে ফেলে, কারণ এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। সো এফিসিয়েন্সি সামটাইমস বড় অর্গানাইজেশনের জন্য ইজ সো ইম্পর্টেন্ট যে একটা ছোট্ট থেকে ছোট্ট এফিসিয়েন্সি ম্যাটার্স এ লট। আমি যেমন আমার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, পুরো অন্য একটা জিনিস। যেমন অনেক আগে আমি যখন প্রথম বিজনেস করি, একটা সফটওয়্যার কোম্পানি ছিল আমার, আই এম টকিং অ্যাবাউট 90s, হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট 97 96 97 এর দিকের কথা। তো 96 97 এ তখন গ্রামীণ টেলিকম, এই তখনও কিন্তু মাত্র গ্রামীণ ফোন আসতেছে, তখনও এই মোবাইল যেটা জিএসএম অপারেটর যেটা আমরা দেখি গ্রামীণ ফোন, তখনও কমার্শিয়ালি গ্রামীণ ফোন আকারে লঞ্চ করতেছে 97 এ। রবি প্রথমে লঞ্চ করছিল অ্যাক্টেল নামে, হ্যাঁ, একে খান গ্রুপের অ্যাক্টেল নামে রবিটা লঞ্চ হয়েছিল, দেন হচ্ছে গিয়ে গ্রামীণ ফোন। সো তার আগে 6 বছর ছিল সিটিসেল, শুধু সিটিসেল 6 বছর ছিল একচেটিয়া। সো আমরা সিটিসেল ইউজ করতাম, আমি তখন সিটিসেল ইউজ করতাম। তারপরে যখন রবি আসলো, তখন অ্যাক্টেল আসলো, তখন আমরা অ্যাক্টেল ইউজ করছি, তারপর গ্রামীণ ফোন। আমি যে কথাটা বলছি, তখন গ্রামীণ ফোনের যে ফোনগুলা, ওটা গ্রামীণ ফোন নামে আসার আগে ওটা গ্রামীণ টেলিকম ইউজ করতাম, যারা গ্রামীণ ফোনের ওনার, ওয়ান অফ দ্য লার্জেস্ট ওনার গ্রামীণ ফ্যামিলির, গ্রামীণ টেলিকম। এই গ্রামীণ টেলিকম প্রথম ইমপ্লিমেন্ট করেছিল হচ্ছে কি গ্রামীণ ফোনের ফোনগুলা ভিলেজ ফোন হিসেবে গ্রামে গ্রামে মহিলাদেরকে এবং বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় এইগুলাকে ফোনগুলাকে দেয়া হতো। সিমেন্সের একটা সেট, এরকম বড় সাইজের একটা সিমেন্সের একটা সেট, যেটা দিয়ে ওইটা অনেকটা ওই দরিদ্র, ওইটা গ্রামীণ ব্যাংকের একটা প্রজেক্টের আন্ডারে ওখানে দেয়া হতো, ওরা কল করতো। সো এই যে গ্রামীণ টেলিকম ভালো পপুলারিটি পেয়ে গেছিল, প্রচুর বাংলাদেশে প্রচুর মহিলা এবং প্রচুর স্পেশালি মহিলাদেরকে দেওয়া হতো, মহিলা এন্টারপ্রেনার, ছোট ছোট এন্টারপ্রেনার, কুটির শিল্পের বা ইয়েতে তাদেরকে দেওয়া হতো। সো এই জিনিসের বিলিং যখন শুরু হয়, তখন এই বিলিং সফটওয়্যারটা, আই ওয়াজ ইনভলভ উইথ দ্য বিলিং সফটওয়্যার। প্রথম যে বিলিং সফটওয়্যার যখন হয়, আমার এই কোম্পানিটা করছিল। এই বিলিং সফটওয়্যারে যখন দেখা গেল লোড অনেক বেড়ে যাচ্ছে, তখন এটার যে শুধু বিল যে প্রিন্ট করতে হবে, তখন তার ই স্টেটমেন্ট পাঠানো হতো না, ম্যাক্সিমাম প্রিন্ট করে পাঠানো হতো। এই প্রিন্টের জন্য দেখা যেত বিল প্রিন্ট করতে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন সময় লাগতো শুধু বিল প্রিন্ট করতে। এত বিল, প্রচুর বিল, এবং প্রিন্টার গরম হয়ে যেত, বারবার আবার প্রিন্টার অফ করে রাখতে হতো। সো ওই সময়টাতে আই হ্যাড টু ডিপ্লয় 4 প্রোগ্রামার, 4 জন প্রোগ্রামারকে ডিপ্লয় করেছিলাম। তারা শুধু প্রিন্টিং এর টাইম, শুধুমাত্র প্রিন্টিং এর টাইম probably I don't remember very clearly, but probably less than 1 minute. It was 30 seconds, probably 30 or 45 seconds. তারা টোটাল প্রিন্টিং এর টাইম বাঁচাবে। 30 or 45 সেকেন্ডস হচ্ছে একটা পুরো ব্যাচ প্রিন্টিং থেকে, আর কি একটা অনেক বড় ব্যাচের প্রিন্টিং থেকে, যেটা এমনি শুনলে মনে হবে এই সামান্য চেঞ্জের জন্য 4 জন বুয়েট পাস করা প্রোগ্রামার এভাবে করে নিয়ে সারাদিন রাত কাজ করবে, 3 মাস কাজ করে পরে এই প্রজেক্টে করবে, এটা কি পোষাবে? বাট I can tell you that was a turning point for Grameen Telecom. ওর প্রফিটেবিলিটিতে এত ইম্প্যাক্ট ফেলছিল, কারণ পুরো প্রসেস স্লো ডাউন হয়ে যাচ্ছিল, বটলনেক হয়ে যাচ্ছিল ফর দিস 45 সেকেন্ডস অর 30 সেকেন্ডস এডিশনাল টাইম। সো এই জন্য আমি বললাম, যখন ইউ টক অ্যাবাউট লার্জার অপারেশনস, ইউ থিঙ্ক অ্যাবাউট লার্জ স্কোপ অর্গানাইজেশন বা লার্জ স্কোপের অপারেশন, তখন ছোট ছোট এফিসিয়েন্সিও ইম্প্যাক্ট করে অর্গানাইজেশনাল প্রফিটেবিলিটি বা আউটকামে হিউজ পরিমাণ। ওকে, সো উই আন্ডারস্ট্যান্ড। সো এফিসিয়েন্সি বাড়লে ডিক্রিজ কস্ট, এবং সেই কস্ট ইজ সিগনিফিক্যান্ট, যে কারণে এত কোটি টাকা দিয়ে ইআরপি রাখারও মূল্যায়ন ঠিক মতো পাওয়া যাবে। থার্ড হচ্ছে কি ডিসিশন সাপোর্ট। ডিসিশন সাপোর্টের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি ডেটা পয়েন্টস বা ডেটা। ইআরপিতে আমরা দেখলাম যে এখানে আমরা সেলসের ডেটা ক্যাপচার করি, ডেলিভারির ডেটা ক্যাপচার করি, আমার ওয়্যার হাউসের ডেটা ক্যাপচার করি, আমার কোনটা ওয়ার্ক ইন প্রগ্রেসে আছে, প্রোডাকশনে কোনটা আছে, প্রোডাকশন প্ল্যানিং কত, হিউম্যান রিসোর্স কতটুকু দেওয়া হচ্ছে, সমস্ত রকমের ডেটা আমরা ইআরপির ভিতরেই রাখতেছি। সো উই হ্যাভ গট লট অফ ডেটা পয়েন্টস, ডেটা এলিমেন্টস, এবং প্রচুর পরিমাণ ডেটা, যার ফলে যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর জন্য ইআরপির চেয়ে এফিশিয়েন্ট
আর কেউ বা ইফেক্টিভলি আর কেউ দিতে পারবে না। So, এই জন্য ডিসিশন সাপোর্ট একটা বড় ইম্প্যাক্ট আসলে, আর যত বেটার ডেটার উপরে আমি ডিসিশন নিতে পারবো তত বেটার ডিসিশন হবে, তত এটা লেস রিস্কি ডিসিশন হবে, তত এটা মোর সাকসেসফুল ডিসিশন হবে, সো বিজনেসে কন্ট্রিবিউট করবে। এন্টারপ্রাইজ অ্যাজিলিটি হচ্ছে গিয়ে এমন জিনিস যে যখন জাস্ট আপনাকে যদি একটা জিনিস আমি উদাহরণ দিই এভাবে করে আমাদের বোঝার জন্য, আমাদের যে পার্সোনাল লাইফে যদি আমি একটা বিহেভিয়ার চিন্তা করি, পার্সন এ পার্সন বি, পার্সন এ সময় মতো যখন সে ঘরের বাইরে যাবে, অফিসে রওনা হবে, ঠিক এই সময় তার ওয়ালেট দরকার, তার ঘড়িটা খুঁজে পাওয়া দরকার, তার চশমা খুঁজে পাওয়া দরকার, তার কখনো এগুলো খুঁজে পাইতে কখনো স্ট্রাগল করতে হয় না। পার্সন এর এগুলো খুঁজে পাইতে স্ট্রাগল করতে হয় না। পার্সন এ যদি যে কোনো সময় সকালবেলা একটা ইমার্জেন্সিতে বের হয়ে যাবে বা রাতের বেলা একটা ইমার্জেন্সিতে বের হয়ে যাবে, তখন তার টাইম এবং এফোর্ট খুব কম লাগবে তার নিজস্ব জিনিসপত্রগুলোকে কাছে নিয়ে চলে যেতে। এটা হচ্ছে পার্সন এ। আরেকটা পার্সন হচ্ছে পার্সন বি। সে যখনই রওনা হয়, রেগুলার অফিসেই যখন রওনা হয়, তখন সে হয় চশমাটা ফেলে গেছে, লিফটে করে নেমে গেছে, আবার এগুলো আমরা নিত্যদিনে দেখি, আমাদের চারিদিকে এরকম পার্সন আছে। লিফটে থেকে আবার ওঠে চশমাটা নিতে, অফিসে গিয়ে ফোন করে ওয়াইফকে, অথবা বাসায় ফোন করে যে আমি আজকে ওয়ালেটটা রেখে আসছি বা মোবাইল রেখে আসছি। বা যখন বের হবে ঠিক সেই মোমেন্টে একটা পার্টিকুলার জিনিস খুঁজে পাচ্ছে না, কোথায় রাখছে, কোমরের বেল্ট যেটা ওয়েস্ট বেল্ট কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না, এই নিয়ে চিৎকার চেঁচামেচি হইচই, ওইটা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। হয় না এরকম পার্সন এ আর পার্সন বি আমরা দেখি না? জি স্যার, অনেক হয়। প্রচুর দেখি। নাও ইফ ইউ লুক এট দ্য ব্যাকগ্রাউন্ড অফ পার্সন এ পার্সন বি, দেখবেন পার্সন এ হচ্ছে গিয়ে অর্গানাইজড, পার্সন বি হচ্ছে গিয়ে ডিসঅর্গানাইজড। কিরকম অর্গানাইজড? পার্সন এ যখন অফিস থেকে ফেরত আসে, তখন সে তার চশমাটা নির্দিষ্ট একটা জায়গায় রাখে, তার ওয়ালেটটা নির্দিষ্ট জায়গায় রাখে। সে যখন এমনি দিনের বেলা বাসা শুক্রবার দিন কাজ করতেছে, কাজ করতে করতে যখন গোসল করতে যাবে, শাওয়ার নিতে যাবে, তখন সে চশমাটা এই নির্দিষ্ট জায়গায় রাখে। সুতরাং সে যে কোনো মোমেন্টে কোনো ইমার্জেন্সিতে যদি তার বাসা থেকে বের হইতে হয়, তাহলে তার ওয়ালেট, তার চশমা, তার ঘড়ি, তার অন্যান্য সমস্ত কিছু সে ইমিডিয়েটলি উইদাউট এফোর্টলেসলি নিয়ে বের হয়ে চলে যেতে পারবে, তাই না? কিন্তু পার্সন বির ক্ষেত্রে ওরকম একটা ইমার্জেন্সি আসলে সে অগোছালো, এক এক সময় এক এক জায়গায় তার বিলঙ্গিংস রাখে, যার ফলে তার মুভমেন্ট করতে গেলেও, তার ওখান থেকে বের হয়ে যেতে গেলেও ইট উইল টেক মোর টাইম। অর্গানাইজেশনের ক্ষেত্রেও জিনিসটা অনেকটা এরকম। অর্গানাইজেশনকে কিন্তু অনেক সময় ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হয়, আবার অনেক সময় এনভায়রনমেন্টের কারণে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যোলজিক্যাল বা টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে, যে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কোনো একটা পলিটিক্যাল আনরেস্ট হচ্ছে, বা ইকোনমিক ডাউন টাইম হচ্ছে, বা ইকোনমিতে একটা অপরচুনিটি আসছে, নতুন একটা পলিসি হয়েছে গভর্নমেন্টের, ওইগুলো অনুযায়ী অর্গানাইজেশনকে তাড়াতাড়ি তার শেপ, তার প্রসেস চেঞ্জ করতে হয়। সে যেই মোমেন্টামে চলতেছিল সেই মোমেন্টাম থেকে ডিফারেন্ট মোমেন্টামে যেতে হয়, স্পিড বাড়াতে হয় অথবা স্পিড কমাতে হয়, অথবা ডিরেকশন চেঞ্জ করতে হয়। এখন এইখানেও পার্সন এ পার্সন বির মতো, অর্গানাইজেশন এ অর্গানাইজেশন বি, এক ধরনের অর্গানাইজেশন আছে যারা কুইকলি অ্যাডপ্ট করতে পারে যে কোনো ধরনের চেঞ্জ যখন প্রয়োজন, আরেক ধরনের অর্গানাইজেশন আছে অ্যাডপ্ট করতে পারে না, কারণ অ্যাডপ্ট করতে গেলে একটা ধরলে আরেকটা ছুটে যায়। পার্থক্য হচ্ছে গিয়ে অর্গানাইজেশন এ is an organized or more organized, more disciplined, তাদের প্রত্যেকটা জিনিস ডিফাইন্ড, they have got SOPs, standard operating procedure, they have got policies implemented, they know exactly কোন ট্রানজাকশনের পরে কোন ট্রানজাকশন হয়, তাদের প্রত্যেকটা সময় চিলাচিলি লাগে না, প্রত্যেকটা সময় অর্গানাইজেশনে এই হইচই হয়ে যায় না যে এইটা কেন এরকম হলো, ওইটা কেন ওরকম হলো। কিন্তু অর্গানাইজেশন টাইপ বি তে দ্যাট হ্যাপেন্স। অর্গানাইজেশন টাইপ এ কে এই ক্ষেত্রে আমরা বলি অ্যাজাইল অর্গানাইজেশন। এন্টারপ্রাইজ অ্যাজিলিটি, অ্যাজিলিটি মানে হচ্ছে গিয়ে ফ্লেক্সিবিলিটি, যে কুইক মুভ করতে পারে, যে কুইক একটা চেঞ্জকে এমব্রেস করতে পারে, তাকে বলি আমরা অ্যাজাইল, যে অ্যাডাপটিভ, ওকে, তাকে বলি আমরা অ্যাজাইল।
সো ইআরপি থাকলে একটা অর্গানাইজেশন অটোমেটিক্যালি ইজ অ্যান অর্গানাইজড মোর ডিসিপ্লিন মোর প্রসেস ড্রিভেন অর্গানাইজেশন হতে বাধ্য, আদারওয়াইজ ইআরপি তো অপারেট করবে না। কারণ এখানে তো একটা চেইন ইফেক্ট, আমি স্টকে জিনিস রিসিভ করি নাই অথচ আমি ওদিকে সেলস এর ইনভয়েস করবো, এটা তো হইতে পারবে না ইআরপি থাকলে। বাট ইআরপি না থাকলে আমার স্টকের সফটওয়্যার আলাদা, সে 7 দিনে একবার এন্ট্রি দেয়, ডাটা এন্ট্রি করে স্টকের যে ম্যানেজার, আর আমার প্রত্যেক দিনে সেলস কাউন্টার থেকে হয়, সেলস কাউন্টারে সেলস অটোমেটিক প্রতিদিন ইনভয়েস তার মতো করে যাচ্ছে, সপ্তাহ শেষে গিয়ে স্টক কিপার বা স্টোর কিপার সেই ইনভেন্টরি এন্ট্রি দিচ্ছে যে এই জিনিসগুলো রিসিভ করা হয়েছে এই সপ্তাহে এবং এই জিনিসগুলো আউট হয়েছে। কোনো অসুবিধা নেই, চলবে অ্যাজ লং অ্যাজ দুইটা আলাদা অপারেশন, ইন্ডিপেন্ডেন্ট অপারেশন, কোনো প্রবলেম নেই, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না, সিস্টেম ড্রিভেন না, ম্যানুয়াল। সো কেউ দেখতে পাচ্ছে না যে এটা নেগেটিভ ইনভেন্টরি হয়ে যাচ্ছে সপ্তাহের মাঝখানে, সো নোবডি বদার্স। বাট ইফ ইট ইজ এ ইআরপি আর এগুলো যদি ইন্টিগ্রেটেড হয় সেক্ষেত্রে কি এটা সম্ভব? সেক্ষেত্রে এটা সম্ভব হবে না, সেক্ষেত্রে ইআরপি আটকায় দেবে। সুতরাং এইখানে অটোমেটিক্যালি যখন ইআরপি ইমপ্লিমেন্টেড তখন থিংস আর মোর প্রসেস ড্রিভেন, থিংস আর মোর অর্গানাইজড, থিংস আর মোর ডিসিপ্লিনড, এসওপি ড্রিভেন, তখন ওই অর্গানাইজেশন ইজ মোর অ্যাজাইল টু চেঞ্জেস। বুঝা গেছে? সো প্রথমে যে ওয়ার্ডটা আমরা বাদ দিয়ে আসছিলাম কোয়ালিটি, লেটস গো দেয়ার। এফিশিয়েন্সি আমরা বুঝলাম, কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি, আচ্ছা আপনারা বলেন তো কোয়ালিটি মেজারমেন্ট, একটা প্রোডাক্টের কোয়ালিটি মেজারমেন্ট আমরা ইয়েতে নর্মালি আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে বা বিজনেস অঙ্গনে কি শুনি, সার্টিফিকেট গুলা কি শুনি, যে আমরা যখন বুঝতে পারবো যে এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসটা হাই কোয়ালিটি, কি দেখলে বুঝতে পারবো? একটা তো আছে বিএসটিআই, রাইট? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং স্যার ইনস্টিটিউট, বিএসটিআই অনুমোদিত হলে স্যার এটা একটা বিএসটিআই অনুমোদিত। স্যার আইএসও বিএসটিআই কি করে, কিভাবে কোয়ালিটি মেজার করে? স্যার আইএসও হতে পারে না? আইএসও হতে পারে, বিউটিফুল। ঠিক আইএসও এর মতো আরো আছে 6 সিগমা, ড্যান 3, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে এটা কি বলে সিএমএমআই লেভেল 5, সিএমএমআই লেভেল 3, প্রচুর স্ট্যান্ডার্ডাইজেশন সার্টিফিকেশন বলে এগুলাকে, স্ট্যান্ডার্ডাইজেশন সার্টিফিকেশন, কোয়ালিটি সার্টিফিকেশন, হ্যাঁ, কিউএমএস বলে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই যে বিএসটিআই বললাম আর এই যে আইএসও 6 সিগমা, ড্যান 3 এগুলো বললাম, এই দুই গ্রুপের মধ্যে আসলে কিছু পার্থক্য আছে। প্রথমে আসেন আগে বিএসটিআই কিভাবে কোয়ালিটি এনশিওর করে। বিএসটিআই করে কি, যখন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন বা একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়বেন তার আগে বিএসটিআই এর সিল নেওয়া লাগে, অ্যাপ্রুভাল নেওয়া লাগে। সেটার জন্য করতে হয় কি, কোম্পানি বিএসটিআই কে 10টা, বিএসটিআই তেজগাঁয়ে থাকা একটা ল্যাব গভর্নমেন্টের, সো ওই ল্যাবে 10টা প্রোডাক্টের স্যাম্পল, এই প্রোডাক্টের 10টা স্যাম্পল সাবমিট করে ফর টেস্টিং। এবং বিএসটিআই কি করে, তাদের অথরিটি আবার মার্কেট থেকে, প্রোডিউসারের থেকে না, মার্কেট থেকে ইন্ডিপেন্ডেন্টলি আরো 10টা স্যাম্পল কালেক্ট করে। এইবার এই 10টা 20টা স্যাম্পল টেস্ট করে তারা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে দেখে এখানে যা ইনগ্রেডিয়েন্ট বলা আছে বা যে স্ট্যান্ডার্ড বলা আছে লেখা আছে সেইটা এখানে আছে কিনা, দ্যাটস ইট। যদি পাওয়া যায় 3 কোণা ওই সিলটা মেরে দেয় যে আপনারা এখন থেকে বিএসটিআই অ্যাপ্রুভ, সো ওই প্রোডাক্ট দেদারসে চলতে থাকে। কিন্তু পরবর্তীতে ওই কোম্পানি যদি প্রোডাকশনে প্ল্যান্টে আরো খারাপ ম্যাটেরিয়াল ইউজ করে জিনিস তৈরি করতে থাকে, বিএসটিআই কিন্তু ডেইলি গিয়ে প্রোডাক্ট চেক করে না। একবার যখন অ্যাপ্রুভাল দিয়ে দিছে তখন প্রোডাক্ট চেক করা হয়েছে এই 10টা 20টা, তারপরে যদি প্রোডাক্টের কোয়ালিটিতে চেঞ্জ আসে বিএসটিআই এর কিন্তু এটা নজরে আসা সম্ভব না, আনলেস সামওয়ান কমপ্লেইনস এন্ড একটা রিটেস্টিং হয়। ওকে, সো প্রোডাক্ট কোয়ালিটি বিএসটিআই যেভাবে করে এটাকে বলে ফিজিক্যাল কোয়ালিটি টেস্টিং। এই ফিজিক্যাল কোয়ালিটি টেস্টিং এ ইনিশিয়েশন স্টেজে প্রোডাক্ট টেস্টিং হয়, তারপরে আর হয় না, বাট এটা ফিজিক্যাল কোয়ালিটি টেস্টিং। ওকে, এটা হচ্ছে এক ধরনের কোয়ালিটি ম্যানেজমেন্ট। বাট যখন আমরা এই আইএসওর কথা বলি, আইএসও আসলে কিভাবে কোয়ালিটি ম্যানেজ করে কেউ বলেন তো? যে আইএসও কথা বললেন, বলেন আইএসও কেমন করে কোয়ালিটি ম্যানেজ করে? প্রসেসটা তো জানা নেই, জাস্ট জানি যে এরা একটা স্ট্যান্ডার্ড ওকে, কোয়ালিটি অ্যাজিউম করেন কেউ। ওদেরও মনে হয় স্যার হচ্ছে মানে ওইরকম ফার্স্টে হচ্ছে ওদেরকে মানে স্যাম্পল পাঠায়, স্যাম্পল টেস্ট করে, এবার ওরা আবার ফিজিক্যালি আইসাও হচ্ছে যে কোনো একটা সময় যে কোনো মুহূর্তে আইসা এরকম একটা ভেরিফাই করে এখানে, মানে ফিজিক্যালি গিয়া।
যতটুকু আমার মনে হয় স্যার। স্যার আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ওরা হচ্ছে ওদের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যে ক্যাটাগরিতে আপনার গুডস পড়বে সেই ক্যাটাগরি ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর ওদের কাছে অ্যাপ্লিকেশন দিতে হবে ওদের ফিস সহ চেকে আসার জন্য। ওরা চেকে আসবে, ওরা পুরোটা চেক করবে। তারপর প্রত্যেক বছর কি চেক করবে ওরা? প্রোডাক্ট বা সার্ভিসের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো আমরা ঠিক মতো ফিল আপ করেছি কিনা। ওদের একটা টিম আসবে ইনভেস্টিগেশনের জন্য সেটা। তারপর ওরা প্রত্যেক বছর বছর এই জিনিসটা রিনিউ করতে হবে এবং সেজন্য ওদেরকে কন্টিনিউয়াস ফিস দিতে থাকতে হবে এবং বছর বছর ওরা ইনভেস্টিগেশন আসবে, আবার চেক করবে এবং পরবর্তী বছরের জন্য অ্যাপ্রুভ করে যাবে। বিউটিফুল। প্রসেস ঠিক আছে, আগে যারা বলছেন তাদেরও প্রসেসটা ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে কি বিএসটিআই যেমন প্রোডাক্ট টেস্ট করে, আইএসও কি প্রোডাক্ট টেস্ট করবে প্রোডাক্টের কোয়ালিটি? আইএসও আসলে প্রোডাক্টের কোয়ালিটি টেস্ট করবে না। হ্যাঁ, এবার আমি বলে দিই আপনাকে, আইএসও 6 সিগমা, ব্ল্যাক বেল্ট বা এই জাতীয় যতগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ডাইজেশন সার্টিফিকেশন আছে, এদের একটা অর্গানাইজেশনও আপনার প্রোডাক্টের চেহারাও দেখবে না। টাচ করা তো বহু দূরে থাকে, ল্যাবে নেওয়া তো অনেক দূরে থাকে। দে উইল নট ইভেন লুক অ্যাট ইউর প্রোডাক্ট। যত আইএসও সার্টিফাইড কোম্পানি আছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের দিকে এই আইএসও অর্গানাইজেশন বা তাদের এজেন্ট বা কনসালটেন্ট, তারা কেউ, যে প্রাইস ওয়াটারহাউস কুপার্স আছে, পিডব্লিউসি, হ্যাঁ অনেকে আছে, এরা কেউ একটা প্রোডাক্ট টাচও করে দেখবে না, হাতে নিয়েও দেখবে না, ইন্সপেকশনে এসেও দেখবে না। এবারে অবাক লাগতেছে না? তাহলে এরা কেন কোয়ালিটি সার্টিফিকেট করে? অ্যাবসলিউটলি। এই জায়গায় হচ্ছে গিয়ে পার্থক্যটা। তানভীর একটু আগে যেটা বললেন, ইউ আর ভেরি রাইট। এই যে আইএসও অর্গানাইজেশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। ঠিক এরকম আরো অর্গানাইজেশন আছে, বাট আইএসওটা সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে কমন, পপুলার। এই আইএসও করে কি, তারা অনেক রকমের সার্টিফিকেশন দেয়, 9001, 9002, 14001, 14000, 27000, 2700, এরকম 9800, অনেকগুলো সার্টিফিকেশন আছে। এগুলো যদি আপনি একটু স্টাডি করেন দেখতে পাবেন কোনোটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট এন্ড সার্ভিস কোয়ালিটি, কোনোটা হচ্ছে গিয়ে ডেটা সিকিউরিটি, কোনোটা হচ্ছে গিয়ে পার্সোনাল ডেটা সিকিউরিটি, কোনোটা হচ্ছে গিয়ে মার্কেটিং প্রসেস, এরকম বিভিন্ন জিনিসের আছে সার্টিফিকেশন। হ্যাঁ, কোনোটা আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, কোনোটা আছে এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স, সেরকম বিভিন্ন সার্টিফিকেশন আছে। প্রত্যেকটা কিউএমএস সার্টিফিকেশন, প্রত্যেকটা কোয়ালিটি সার্টিফিকেশন। বাট এই যে 9001 যেটা আমরা কমনলি দেখি, যেটা কিউএমএস, আপনার পিওর কিউএমএস অর্থাৎ প্রোডাক্ট এন্ড সার্ভিসের কোয়ালিটি অ্যাসিওর করে, এরা করে কি, এই আইএসও অর্গানাইজেশন কিছু নির্দিষ্ট প্রসেস বা এসওপি বা চেক লিস্ট বলতে পারেন, যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি হয় অথবা একটা ট্রেডিং কোম্পানি যদি হয়, তার একটা বেসিক প্রসেস ফ্রেমওয়ার্ক থাকা লাগবে, তার একটা বেসিক নিজস্ব কোয়ালিটি ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থাকা লাগবে, তার একটা এরোনাস প্রোডাক্ট ট্র্যাকিং এন্ড হ্যান্ডলিং প্রসেস থাকা লাগবে, তার একটা প্রপার রিসিভিং এন্ড ডিসপ্যাচিং প্রসেস থাকা লাগবে। এই যে প্রসেসগুলা, এই আইএসও অর্গানাইজেশনগুলা প্রসেসগুলাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছে, একটা ভালো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, যে কি ওয়েতে একটা অর্গানাইজেশন ভালো চলতে পারে তার ম্যানেজমেন্ট। এইবার প্রথমে আমরা যেটা করি, একটা অর্গানাইজেশন যখন আইএসও সার্টিফাইড হতে চায় তখন সে একটা আইএসও কনসালটেন্ট ধরে। সেই কনসালটেন্ট, সেটা কিন্তু আইএসও কে পে করা হয় না, প্রথমে কনসালটেন্টকে পে করা হয়। কনসালটেন্ট এসে কি করে, পুরো অর্গানাইজেশনের যে প্রোডাকশন প্রসেস বা এগুলোকে এন্ড টু এন্ড অ্যাজ ইজ, মানে বর্তমানে কি প্রসেস ওটাকে ডকুমেন্টেশন করে। এইবার তারা আইএসওর স্ট্যান্ডার্ড প্রসেস, যে যদি এটাকে চেঞ্জ করতে হয় তাহলে কি কি চেঞ্জ করতে হবে, এগুলি সমস্ত কিছু ডকুমেন্টেশন করে ওই অর্গানাইজেশনের রিলেভেন্ট এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করে, যে কি করে স্ট্যান্ডার্ড প্রসেস এখানে ইমপ্লিমেন্ট করা যাবে। when I say প্রসেস, আমি কিন্তু প্রোডাক্ট বলতেছি না, আমি কিন্তু প্রোডাক্ট উচ্চারণও করতেছি না যে কি করে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করা যায়, আমি বলছি কি করে স্ট্যান্ডার্ড প্রসেস ইমপ্লিমেন্ট করা যায়। অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার আগে রিকুইজিশন কিভাবে নিতে হবে, কতটুকু তৈরি করতে হবে, সেটা অ্যাপ্রুভাল কে দিবে, সেটা অ্যাপ্রুভাল ঠিকমতো হয়েছে কিনা, সেই ডেটাটা কি কোথাও প্রপারলি শেয়ার্ড কিনা, যদি প্রোডাকশন কোয়ান্টিটিতে হঠাৎ কোনো চেঞ্জ আনতে হয় সেটা কি অ্যাপ্রুভাল প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। অল আর ম্যানেজমেন্ট প্রসেসেস। তারা কি করে, কনসালটেন্টরা এই ম্যানেজমেন্ট প্রসেসগুলোকে স্ট্যান্ডার্ডাইজেশন করে অ্যাজ পার আইএসও ফ্রেমওয়ার্ক।
এইবার যখন স্ট্যান্ডার্ডাইজেশন করা হলো, এটাকে প্র্যাকটিসে দেওয়া হয়, তারপরে একটা আইএসও কে চিঠি দেওয়া হয় উইথ পেইং দ্য ফিজ, যে ভাই তোমরা এসে একবার অডিট করতে আসতে পারো, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেসে চলা কোম্পানি। তখন আইএসও কি করে, অডিটর পাঠায় সেই স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশনের এগেইনস্টে স্ট্যান্ডার্ড প্রসেসগুলোকে ভেরিফাই করে ডকুমেন্টেশনের এগেইনস্টে, যে এই জায়গায় এই 3টা অ্যাপ্রুভাল থাকার কথা, 3টা অ্যাপ্রুভাল কি এরা মেইনটেইন করতেছে। এই জায়গায় এনসিপিআর নন কনফর্মিং প্রোডাক্ট রেজিস্টার মেইনটেইন করার কথা, নন কনফর্মিং প্রোডাক্ট রেজিস্টার কি মেইনটেইন করা হচ্ছে? হ্যাঁ, করা হচ্ছে, ঠিক। আইএসও অডিটর এসে এই প্রসেসগুলোকে অডিট করে। যখন তারা সব অডিটি প্রসেসগুলোকে প্রপারলি পায়, অবজারভেশন দেওয়ার পরে ম্যানেজমেন্ট সেই অবজারভেশনে ফিডব্যাক দেয়, ফিডব্যাক এই আমাদের রেগুলার ফাইন্যান্সিয়াল অডিটের মতোই, তারপরে ওটার ফিডব্যাক যদি অ্যাকসেপ্টেবল হয়, অ্যাডজাস্টমেন্ট হয়, হওয়ার পরে দে ইস্যু আ সার্টিফিকেট, যেটা প্রত্যেক বছর আবার অডিট করা রিনিউ করতে হয় ওদেরকে পয়সা দিয়ে। ওকে, নাও দ্য থিং কামস, যে ওরা তো কেউ প্রোডাক্ট দেখলো না, ওরা সবাই প্রসেসের স্ট্যান্ডার্ডাইজেশন দেখলো, প্রসেসের কোয়ালিটি দেখলো, কিন্তু আমরা বলতেছি যে কোম্পানিটা আইএসও সার্টিফাইড তার প্রোডাক্ট এন্ড সার্ভিস নাকি খুব উন্নত। কিভাবে হলো এভাবে, যে কোম্পানিতে এই প্রসেসগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেড এন্ড মেইনটেইনড, সেই কোম্পানিতে ভুলের চান্স কম। সেই কোম্পানিতে যেইটুকু ইনগ্রেডিয়েন্ট যেই প্রোডাক্টে দেওয়ার কথা তার ব্যত্যয় ঘটার চান্স কম, কারণ ওটা ব্যত্যয় ঘটলেই, ওটার ব্যতিক্রম ঘটলেই ওটা আইডেন্টিফাইড হবে, বিকজ দেয়ার আর গুড প্রসেসেস। এই ওয়েতে বলা যায় যে এই কোম্পানিটা যদি আইএসও সার্টিফাইড হয়, তাহলে তার প্রডিউস করা প্রোডাক্ট বা তার ডেলিভার করা সার্ভিস উইল বি অফ কোয়ালিটি। তার মানে প্রসেসটার স্ট্যান্ডার্ডাইজেশন এনশিওর করে আমরা প্রোডাক্টের কোয়ালিটি বলতেছি। 6 সিগমা যেটা আছে এই একই ধরনের, এটাতে আরো স্পেসিফিক্যালি বলা হয় যে 6 সিগমা ব্ল্যাক বেল্ট যদি কেউ সার্টিফাইড হয় কোনো কোম্পানি, তার মানে হচ্ছে যে তার 1 in a million এরোনাস প্রোডাক্ট হবে, অর্থাৎ 1 মিলিয়ন 10 লক্ষ প্রোডাক্ট যদি প্রডিউস হয়, সেখানে একটা প্রোডাক্ট খারাপ হতে পারে। এটা হচ্ছে একটা সার্ভিস, একটা প্রোডাক্ট কোয়ালিটির একটা লেভেল। এই লেভেলটা ওরা সার্টিফাই করে উইদাউট টাচিং আ সিঙ্গেল প্রোডাক্ট। সেম ওয়েতে ওরা এই সেম ওয়েতে সমস্ত প্রসেসকে স্ট্যান্ডার্ডাইজেশন করে ওইটাকে অডিট করে এনশিওর করার ফলে ওরা গ্যারান্টি দেয় যে এখানে 1 লক্ষ 10 লক্ষ প্রোডাকশনের মধ্যে একটা প্রোডাক্ট ম্যাক্সিমাম খারাপ হতে পারে। তাহলে বোঝা গেছে এই সার্টিফিকেশন কিভাবে হয়, কোয়ালিটি সার্টিফিকেশন কিউএমএস। আপনারা দেখবেন আইএসও অডিটর এসে কোনোদিন কোনো প্রোডাক্ট দেখে না, দে অনলি লুক এট ডকুমেন্টস এন্ড ইয়োর ডকুমেন্টস, ট্রানজাকশনাল ডকুমেন্টস, দুটাকে কম্পেয়ার করে। এই ওয়েতে তারা প্রোডাক্ট এন্ড সার্ভিসের কোয়ালিটি এনশিওর করে। ওকে, এইবার আমাদের কেন এই ডিসকাশনটা করলাম, এই যে কোয়ালিটি এনশিওর করার জন্য প্রসেস এসওপি দেখতেছে, আমরা যখন ইআরপি ইমপ্লিমেন্ট করি একটা অর্গানাইজেশনে প্রপারলি, তখন এই কোম্পানিটা কি হয়, অর্গানাইজেশনটা অটোমেটিক্যালি সমস্ত এসওপি এন্ড প্রসেস ছাড়া চলতে পারে না, তার সমস্ত কিছুর স্ট্যান্ডার্ডাইজেশন গুলো ইমপ্লিমেন্টেড হইতে বাধ্য হয়। অটোমেটিক্যালি ইট ইমপ্যাক্টস দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিস কোয়ালিটি। এই জন্য প্রথম বেনিফিটটা হচ্ছে কোয়ালিটি এন্ড এফিশিয়েন্সি। বোঝা গেছে? এটা কি ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, গ্রেট। আশা করি একটা নতুন জিনিস জানা হলো, তাই না? আইএসও কি জিনিস? জি স্যার, এতদিন আমরা ভাবতাম Yes, স্যার sir. আপনি বিএসটিআই যে উদাহরণ দিলেন হয়তো বিষয়টা এইভাবেই তারা মেনটেন করতো। না, কিন্তু নতুন একটা বিএসটিআই জিনিস আর আইএসও হচ্ছে শেখা। কমপ্লিটলি দুই মেরুর জিনিস। বিএসটি হচ্ছে কি ফিজিক্যাল টেস্টিং, আইএসও বা ওই ধরনের ও সব সার্টিফিকেশন হচ্ছে কি অ্যাবসলিউটলি ডকুমেন্টেশন টেস্টিং। হ্যাঁ, প্রসেস এন্ড ডকুমেন্টেশন অডিট। স্যার এটা কি আইএসও কমপ্লায়েন্স বলা হয় স্যার এটাকে? হ্যাঁ, যখন ওই যে কমপ্লায়েন্স যখন থাকে তখন আমরা বলি আইএসও কমপ্লায়েন্ট কোম্পানি। এইবার আসে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে যে কস্ট অফ ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমাদের আসলে কস্ট কত পড়ে। এই যে আমি আজকে উদাহরণ হিসেবে বলতেছিলাম যে একটা রেঞ্জ অফ কস্ট, একটা স্ট্যান্ডার্ড ইআরপির দাম, সফটওয়্যারের দাম, এই যে যা বলতেছিলাম না 5 কোটি টাকা, 2 কোটি টাকা, 6 কোটি টাকা, 21 কোটি টাকা, ওটা কতটুকু জানেন? কোন অংশটুকু? ওই যে সফটওয়্যারের মধ্যে যে লাল যে 15% দেখতেছেন ওইটা।
ওইটুকু হচ্ছে কি 3 কোটি টাকা ধরে নেন, এই 15%। এখন এই ইআরপিটা ইমপ্লিমেন্ট করতে গেলে আগেই বলে দিচ্ছি আবারও, ইআরপি ইজ নট টিপিক্যালি ওই সাইজের ইআরপি is not typically meant to be used by medium sized companies. In fact, বাংলাদেশে আমরা যাদেরকে বড় কোম্পানি বলি তাদের মেজরিটি আসলে বাইরের কনটেক্সটে, গ্লোবাল কনটেক্সটে খুব ছোট কোম্পানি, in terms of transaction volume, in terms of process complexity, in terms of functionalities, তারা আসলে বড় কোম্পানি না মেজরিটি। হ্যাঁ, মানে when you compare something with Mitsubishi, when you compare even একটা টেক্সাসে একটা মিট প্রসেসিং কোম্পানি যারা গরুর মাংস প্রসেস করে, এরকম প্রচুর কোম্পানি আছে যেটা আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়েও 10 গুণ রেভিনিউ করে, 10 গুণ কমপ্লেক্স বিজনেস, শুধু মিট প্রসেসিং করে। কেন? বিকজ they have got a larger market, they deal with large volumes, much larger than we can imagine, তখন ওগুলোকে বলা হচ্ছিল লার্জ বিজনেসেস। ERP is rightfully meant to be used in those kind of organization, তাহলে আসলে সত্যিকার ভ্যালু এক্সট্রাক্ট করা যায়, ROI পাওয়া যায়। বাট আমাদের দেশে যে সমস্ত গ্রুপ আছে যেমন বসুন্ধরা গ্রুপ, পার্টেক্স গ্রুপ, অটোবি, রহিমা ফ্রোজ, র্যাঙ্কস, এরা সবাই ইআরপি ইউজ করে, সবাই ইআরপি ইউজ করে। নোমান গ্রুপ, ওরাকল ইউজ করে, আকিজ ইউজ করে, হ্যাঁ, প্রাণ ইউজ করে, প্রত্যেকে ইআরপি ইউজ করে। এই প্রত্যেকটা গ্রুপ যারা আমরা দেখি প্রত্যেকটা গ্রুপ ইউজ করে, বিএসআরএম। সো যেটা হয় যে এইখানে ইআরপি ভ্যালু তারা পাচ্ছে না তা না, তারা পাচ্ছে। বাট ইআরপি ট্রুলি ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ভ্যালু এক্সট্রাকশন, আসলে যত বড় কোম্পানি হবে তত বেশি ভ্যালু এক্সট্রাক্ট করা যাবে, ইআরপি থেকে বেনিফিট নেওয়া যাবে। আমি যেটা বলতেছিলাম যে যখন ইআরপি হচ্ছে কি লার্জ কোম্পানির জন্য, তার মানে বুঝতে হবে ওখানে ট্রানজাকশন ভলিউম অনেক বেশি, সেখানে টোটাল ইউজার বেজ অনেক বড়, সেইটাকে সাপোর্ট করার জন্য যে হার্ডওয়্যার অর্থাৎ সফটওয়্যারটাকে হোস্ট করবে, যে হার্ডওয়্যার, যে কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক, এই যে জিনিসগুলো লাগবে, এগুলো লাগবে। ডেটা সেন্টার লাগবে, সেখানে ফায়ার প্রুফ জিনিসপত্র লাগবে, ফায়ার অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম লাগবে, এইগুলোকে আমরা বলি হচ্ছে হার্ডওয়্যার। ওই হার্ডওয়্যারেরও একটা কস্ট আছে যেটা টিপিক্যালি অলমোস্ট নিয়ার টু দ্য সফটওয়্যার। যেমন আমি একটা প্রজেক্টের কথা যদি বলি, যে অ্যাগোরা, অ্যাগোরা এই প্রজেক্টের আমি প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। এই প্রজেক্টে উই বট দ্য ইআরপি আইএস রিটেল, এসএপি আইএস, এসএপি, এটা এসএপি, এটাকে বলে, আমরা বলি হচ্ছে কি ইন্ডাস্ট্রি সলিউশন রিটেল, মানে রিটেল ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক সলিউশন ইআরপি। সেটা কেনা হয়েছিল, লাইসেন্স কস্ট ছিল হচ্ছে 6 কোটি টাকা। সার্ভার কিনতে হয়েছে আমাকে আইবিএম এর, আমাকে বলতে ওই কোম্পানি কিনছে, সার্ভার কিনছে হচ্ছে কি এক্স সিরিজ বলে একটা সিরিজ আছে সার্ভারের, একটা কম্পিউটার, একটা সার্ভার 8 কোটি টাকা, আর ব্যাকআপ সার্ভারটা ওয়াজ ছোট, 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা মতো। বাট একটা সার্ভার, প্রাইমারি সার্ভার যেটা কেনা হয়েছিল, দ্যাট কস্টেড 8 crore টাকা একটা কম্পিউটার। হ্যাঁ, এই কারণ বাজারে থাকরাল ইনফোসিস্টেমস আছে, ওরা বিক্রি করছিল এম অফিসে। সো একটা কম্পিউটার কেনা হয়েছে হচ্ছে কি 8 কোটি টাকা দিয়ে, আর সফটওয়্যারটা কেনা হয়েছে হচ্ছে কি 6 কোটি টাকা দিয়ে, লাইসেন্সটা যদি 6 কোটি টাকায় না, এর সাথে আরেকটা ছিল উইনকর বলে একটা পিওএস সলিউশন, বিলিং সলিউশন, যেটা কিনতে হচ্ছে আরো প্রায় 2-2.5 কোটি টাকা মতো লাগছে। 8 কোটি টাকা মতো লাগছে হচ্ছে সফটওয়্যার, 8 কোটি টাকা লাগছে হার্ডওয়্যার। ওকে, সো লার্জার ট্রানজাকশনের জন্য ইউ নিড লার্জার হার্ডওয়্যার, যেগুলো সামটাইমস ক্যান বি ভেরি এক্সপেন্সিভ। এগুলো হচ্ছে হার্ডওয়্যার কস্ট। সফটওয়্যার কস্ট আমরা বুঝলাম, লাইসেন্স কস্ট। লাইসেন্স কস্ট ডিপেন্ডস অন ফিউ থিংস। একটা হচ্ছে কি ফিচার, আমি কি কি নিচ্ছি, আমি কি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন নিচ্ছি, আমি কি ওয়্যার হাউসিং নিচ্ছি, আমি কি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিচ্ছি। ইআরপি গুলো এরকম মডিউলার আকারে আসে, ইউ হ্যাভ দ্য অপশন টু চুজ যে আমি এই মডিউলগুলো আমার বিজনেসের জন্য নিব আর এই মডিউলগুলো নিব না, তার উপরে লাইসেন্স কস্ট ভ্যারি করবে পার ইউজার লাইসেন্স কস্ট। আরেকটা এলিমেন্ট হচ্ছে নাম্বার অফ ইউজার্স, কয়টা ইউজার আমার হচ্ছে। আরো এলিমেন্ট হচ্ছে কি কত ট্রানজাকশন হ্যান্ডেল করবো, কত বড় সাইজের নিচ্ছি, কতটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিচ্ছি কিনা, টেকনোলজি কি নিচ্ছি, ডেটাবেসটা কি নিচ্ছি, তার উপরে কস্ট ডিপেন্ড করে সফটওয়্যার। ওকে, সো দোজ আর সফটওয়্যার কস্ট। দুইটা কম্পোনেন্ট গেল। এবার থার্ড কম্পোনেন্ট আমরা দেখছি কি চেঞ্জ ম্যানেজমেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে এই যে আমি একটা কথা বলছিলাম তখন, একটা ইআরপি ইমপ্লিমেন্ট করা ইজ নট যে আমি 10টা সিডিতে একটা সফটওয়্যার নিয়ে আসলাম, এই সিডি গুলো একটার পর একটা ঢুকাইলাম, ইনস্টল করে ফেললাম একটা সার্ভার, ডান। ইআরপি ইনস্টলেশন বা ইমপ্লিমেন্টেশন ইজ নট দ্যাট সিম্পল। ইআরপি ইমপ্লিমেন্টেশনের জন্য
we need specialized consultants, এদেরকে আমরা বলি ফাংশনাল কনসালটেন্টস, এদেরকে বলি আমরা আরেকটা টার্ম আছে সিস্টেম ইন্টিগ্রেটর। কারণ একটা ইআরপি, আচ্ছা এখানে আগে একটা জিনিস বুঝতে হবে, ইআরপি এই যে দাম, এই যে আমরা বলছি যে 5 কোটি টাকা 6 কোটি টাকা দাম সফটওয়্যারটার, এই সফটওয়্যারটার দামের মেইনলি কারণটা কি? এই সফটওয়্যারটার দামের কারণটা কি? নর্মালি আমাদের সফটওয়্যার যখন আমরা কাস্টম সফটওয়্যার বা যে কোনো একটা সফটওয়্যারের দাম চিন্তা করি, যে এই সফটওয়্যারটা 20 লাখ টাকা, এই সফটওয়্যারটা 5 লাখ টাকা, আর এই সফটওয়্যারটা 20,000 টাকায় পাওয়া যাবে, নর্মালি আমরা দেখি যে যেটা 20,000 টাকায় পাওয়া যাবে ওইটা হচ্ছে কি ওই একটা ফ্রেশ গ্রাজুয়েট একটা ছেলে কম্পিউটার সায়েন্সে পাস করছে, সে একটা তৈরি করে দিয়ে দিবে একটা ওয়েবসাইটের মতো, দ্যাটস 20,000 টাকা, শেষ, ডান, ফাইন, দ্যাটস ওকে। আর যখন চিন্তা করি 20 লাখ টাকা দিয়ে একটা সফটওয়্যার, তার মানে এখানে ডেভেলপমেন্ট এফোর্ট অনেক বেশি, অনেক বেশি প্রোগ্রামার অনেক বেশি দিন ধরে জটিল একটা সফটওয়্যার তৈরি করছে, তাই এটা আমাকে 20 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে। টিপিক্যালি we find software pricing to be varying depending on the efforts put. ERP এর ক্ষেত্রে এই যে SAP ERP টার কথা বলতেছি বা Oracle ERP এর কথা বলতেছি, এটা তো লক্ষ লক্ষ কপি সেল হচ্ছে একই ডেভেলপড সফটওয়্যার। তাহলে প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের সময় কি এটাকে নতুন করে ডেভেলপ করতে হয় এবং 5 কোটি টাকার ডেভেলপমেন্ট খরচ যায়? তা তো না, তা তো হইতে পারে না। আমার 1 লক্ষ কপি সেল হয়েছে, তার মানে 5 কোটি ইন্টু 1 লক্ষ টাকা কি আমার শুধু ডেভেলপমেন্ট খরচ গেছে 20,000 সফটওয়্যার বা 20 লাখ টাকার সফটওয়্যারের মতো? নো, ইট ইজ নট প্রপোর্শনেট। তাহলে টাকাটা কিসের? এই ইআরপি গুলার ভিতরে যেই জিনিসটা থাকে, এবং আমি এত টাকা দিয়ে কেন কিনি সফটওয়্যারটা, মেইন রিজনটা হচ্ছে কি এই প্রত্যেকটা ইআরপির ভিতরে হিউজ পরিমাণ নলেজ বিল্ট ইন থাকে। কিসের নলেজ? এই নলেজ গুলাকে বলে বেস্ট প্র্যাকটিসেস। কিরকম বেস্ট প্র্যাকটিস? এই যে এসএপি, এই কোম্পানিটা দেখা যাবে যে সারা পৃথিবীতে 20-30 হাজার কনসালটেন্ট পুষতেছে বেতন দিয়ে, বিজনেস কনসালটেন্ট, যারা কন্টিনিউয়াসলি স্টাডি করতেছে যে ব্রাজিলে এক্সপোর্ট বিজনেস করতে গেলে এই টাইপের প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ যদি এক্সপোর্ট করতে যায় তাহলে তার ট্যাক্স স্ট্রাকচার কি, তাহলে সেইখানে ব্রাজিলের রেগুলেশনের চেঞ্জ অনুযায়ী সেখানে ইনভয়েসিং কিভাবে করতে হয়, তার ফরম্যাট কি হয়, সেইখানে স্টক মেনটেন করার জন্য বেস্ট প্র্যাকটিস কি হইতে পারে, সেইখানে লজিস্টিক্স মেনটেন করার জন্য, ট্রান্সপোর্টেশন ম্যানেজ করার জন্য অপটিমাইজড প্রসেস কি হইতে পারে, কি ফর্মুলায় ওটা কেন করে, ওইখানে প্রোডাক্ট কস্টিং সিওজিএস ক্যালকুলেট করতে হলে কোন ওয়েতে করাটা বেস্ট, সেইখানে ইনভয়েসের মধ্যে ডিসকাউন্ট দিতে গেলে সেই ডিসকাউন্টকে আমি টোটাল লাইনের টোটাল কস্টের নিচে দিব নাকি আইটেম ওয়াইজ ডিসকাউন্ট দিলে বেটার, এই পার্টিকুলার প্রোডাক্ট ওই দেশে ওই সময় কোনটা করলে বিজনেস সবচেয়ে এফিশিয়েন্ট রান করা যাবে। এইরকম ছোট 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 লক্ষ লক্ষ জিনিস বিজনেসের সারা ওয়ার্ল্ডে, সেটা রেগুলেটরি, সেটা ট্যাক্স, সেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটা স্টক ম্যানেজমেন্ট, সেটা লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন, কাস্টমস, ইন্টারন্যাশনাল লজিস্টিক্স, ওয়্যারহাউজিং, ডিসকাউন্টিং, প্যাকেজিং, প্রতিটা ক্ষেত্রে প্রচুর পরিমাণ নলেজ গ্যাদার করে এই কোম্পানিগুলা, এবং এই নলেজ গুলাকে এই সফটওয়্যারের ভিতরে টেমপ্লেট আকারে কনফিগার করে দেয়, যার ফলে এই সফটওয়্যার গুলো যখন একটা কোম্পানি কেনে, সেই কোম্পানিটা শুধু সফটওয়্যার কেনে না, সেই কোম্পানিটা একটা বিশাল বড় নলেজের ভান্ডার কেনে, এবং সেই নলেজটা দিয়ে কি করে, এই সফটওয়্যারটা ইমপ্লিমেন্টেশনের সময় বুঝে বুঝে ওই নলেজ বা ওই বেস্ট প্র্যাকটিস গুলা তার বিজনেসে ইমপ্লিমেন্ট করে, যেটা হয়তো লাস্ট 20 বছর ধরে সে বিজনেস করে আসতেছিল, সেখানের অনেক প্রসেস, অনেক স্টেপস অফ ওয়ার্ক চেঞ্জ করে দেয়, অনেক কিছুর ফরম্যাট। কেন চেঞ্জ করে? টু বিকাম বেটার, টু বিকাম সিগনিফিকেন্টলি বেটার। And when the organization becomes significantly better, it makes more profit. Then it makes sense যে আমি 5 কোটি টাকা দিয়ে ইআরপি আনছি এবং আমার প্রসেস, আমার স্ট্যান্ডার্ড সবকিছু সুপার স্ট্যান্ডার্ড হয়ে গেছে আগের চেয়ে। I do better business, significantly better business. That is where it makes sense.
তার মানে ইআরপির দামটা আসলে ইট ইজ নট অ্যাবাউট দ্য সফটওয়্যার, ইট ইজ মোর অ্যাবাউট দ্য নলেজ ইট কামস উইথ, মোর অ্যাবাউট দ্য বেস্ট প্র্যাকটিসেস ইট কামস উইথ। বুঝা গেছে? এই বেস্ট প্র্যাকটিস গুলা যখন সফটওয়্যারের ভিতর দিয়ে আসতেছে, আমার বিজনেসে আমি এটাকে ইন্টিগ্রেট করব, এই কারণেই এটা ওই সিডি দিয়ে ইনস্টল করার মতো সিম্পল কাজ না। এটাকে আমরা বলি বিজনেসে ইন্টিগ্রেশন, বিজনেস সিস্টেম ইন্টিগ্রেশন। অর্থাৎ আমার বিজনেস একভাবে চলে এই কনটেক্সটে, লোকাল কনটেক্সটে, আমার সিস্টেমটা আসছে আরেকটা সেট অফ স্ট্যান্ডার্ডস নিয়ে, এইবার দুইটাকে আমার এক জায়গায় মেলাইতে হবে সো দ্যাট সিমলেসলি একটা ভালো স্ট্যান্ডার্ডের বিজনেস চলে। তার মানে আমার বিজনেসের সেলস প্রসেসকে রিকনফিগার করতে হবে, সেলস প্রসেস অনুযায়ী আমার সফটওয়্যারকে প্রপার কনফিগারেশন আনতে হবে, যে সফটওয়্যার সেলসের জন্য আমি সে কথার কথা ডিল করি হচ্ছে গিয়ে লেদার প্রোডাক্টস নিয়ে, আমি লেদার প্রোডাক্টস এর বিজনেস করি, লেদার প্রোডাক্টস এর যে সেলস প্রসেস আছে সেইখানে এসএপি তে হয়তো 9টা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আছে। নাও আমার লোকালাইজেশন অবস্থায় আমার বিজনেসের জন্য এই প্রোডাক্টের জন্য এই 9টার মধ্যে কোনটা নিয়ে করলে আমার এখানে বেস্ট আউটপুট পাওয়া যাবে, সেটাকে আগে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, দেন দুইটাকে মেলাইতে হবে, কনফিগার করতে হবে সিমলেসলি যাতে চলে, যাতে আমি বেনিফিটটা পেতে পারি। এইটাকে আমরা বলি হচ্ছে কি বিজনেস সিস্টেম ইন্টিগ্রেশন। এইটাকে করতে পারার জন্য এমন কিছু লোক দরকার হয় যাদের বিজনেসের নলেজ তুখর এবং সিস্টেমের নলেজও তুখর, তারা দুইটাকে যাতে স্টাডি করতে পারে, বুঝতে পারে এবং যাতে প্রপারলি ইন্টিগ্রেট করতে পারে, এদেরকে আমরা বলি সিস্টেম ইন্টিগ্রেটর, এসআই। এই যে চেঞ্জ ম্যানেজমেন্টের 15% কস্টটা দেখতেছি, এই কস্টটা হচ্ছে কি এই এসআই ভাড়া করার কস্ট। বাংলাদেশে এসআই খুব একটা ভালো পাওয়া যায় না আনফরচুনেটলি, যদিও খুব এক্সপেরিয়েন্স ইআরপি লোকজন আছে বাংলাদেশে, বাট অর্গানাইজড না। এই জন্য এই এসআইরা সাধারণত আমাদের দেশে আসে ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি, তারপরে আসে শ্রীলঙ্কা থেকে, তারপর আসে পাকিস্তান থেকে, তারপর আসে থাইল্যান্ড থেকে, কিছু কিছু আছে কোরিয়ান আছে, খুব রেয়ার, কোরিয়ান আছে, চাইনিজ আছে, বাট সবচেয়ে বেশি আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান এসআইরা, ইন্ডিয়ান কনসালটেন্ট ভর্তি গিজ করে। আমাদের দেশে যত ইমপ্লিমেন্টেশন হয়েছে তার 95%ই বোধহয় বা 90% বোধহয় ইন্ডিয়ান কনসালটেন্ট এসে করছে, এসআইরা এসে করছে। সো এদের প্রতিদিনে $250 করে এসে চার্জ দিতে হয় পার ডে একজন কনসালটেন্টের। তাকে হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়, তার আসা যাওয়ার ভাড়া দিতে হয়, পার ডিএম দিতে হয়। তো এই পুরো ইমপ্লিমেন্টেশনটা যখন 6 মাস ধরে চলে, 1 বছর ধরে চলে ইন্টিগ্রেশনটা, তখন এই কনসালটেন্টদের খরচগুলো বের করতে হয়। That actually typically amounts something equivalent to 15% of the total cost. These are not absolute figures, okay? This is something indication যে মোটামুটি সফটওয়্যার কেনার মতোই আরেকটা কস্ট যায় হচ্ছে কনসালটেন্টদের পিছনে। বোঝা গেছে? হার্ডওয়্যার, সফটওয়্যার লাইসেন্স এবং এই যে চেঞ্জ ম্যানেজমেন্ট। এরপরে আসে এইটা ক্ষেত্র বিশেষে লাগে, ক্ষেত্র বিশেষে অনেক অর্গানাইজেশনে লাগে না, সেটা হচ্ছে কি ডেটা কনভার্সন। অর্থাৎ কোনো বিজনেস হয়তো 20 বছর ধরে চলতেছিল, ওই বিজনেসে প্রচুর ডেটা আছে, তার যে আগের সিস্টেম সেই সিস্টেমে অথবা ম্যানুয়ালি, বাট এই ডেটাকে আমি ফেলে দিতে পারবো না, আমার নতুন ইআরপি আসছে, ওই ডেটাকে এটার সাথে মার্জ করতে হবে। That sometimes requires a huge integration effort and knowledge. ওইটার জন্য কখনো কখনো আবারও এরকম এসআই এর মতো একদল কনসালটেন্ট নিয়ে আসতে হয়, ডেটা কনসালটেন্ট। যদিও এটা লাগে, সেটার কস্ট অনেকটাই ধরনের একই রকম, বাট মেজরিটি কেসে এটা খুব একটা প্রয়োজন হয় না। এই সিস্টেম ইন্টিগ্রেটররাই ওই ডেটা মাইগ্রেশনের কাজটা মোটামুটি করে, ইফ ইট ইজ নট ভেরি ডেটা ইন্টেন্সিভ, ইট ইজ নট ভেরি কমপ্লেক্স। ওকে, সো এইটা হচ্ছে ডেটা কনভার্সন কস্ট। এন্ড সবচেয়ে বড় কস্ট আমরা যেটা দেখতেছি রি-ইঞ্জিনিয়ারিং কস্ট, 43% বলতেছি। এই কস্টটা হচ্ছে গিয়ে একটা নন ক্যাশ কস্ট। হার্ডওয়্যার, সফটওয়্যার, চেঞ্জ ম্যানেজমেন্ট, ডেটা কনভার্সন সব জায়গায় কোম্পানিকে ক্যাশ পে করতে হয়। রি-ইঞ্জিনিয়ারিং কস্ট ইজ এ কস্ট, বাট যার জন্য ক্যাশ পে করতে হয় না। এই কস্টটা কি? এই কস্টটা হচ্ছে গিয়ে যখন একটা অর্গানাইজেশন এই ইআরপি ইমপ্লিমেন্টেশনের মধ্যে দিয়ে যায়, এই 6 মাস থেকে 1.5 বছর, এই সময় ওই যে সিস্টেম ইন্টিগ্রেটররা আসে,
তারা তো এসে এটাকে ইন্টিগ্রেট করে, বাট তারা কি সারা জীবন এখানে থেকে যাবে? বা তারা কি এই বিজনেসের সমস্ত লোকালাইজড অ্যান্ড স্পেসিফিক নিডস বুঝবে? সবকিছু বুঝবে না, তারা স্ট্যান্ডার্ড বিজনেস বোঝে। বাট আমার ব্যবসায় আমাকে অনেক কিছু মেনটেন করতে হয়, যেটা হয়তো আমেরিকার একটা ব্যবসায় এটা মেনটেন করতে হয় না, ইন্ডিয়ার একটা ব্যবসা মেনটেন করতে হয় না। সুতরাং ওই কনসালটেন্টের তো নলেজ থাকবে না। জি স্যার। ওই কারণে আমার বিজনেসের থেকে একদল লোককে অ্যাসাইন করতে হয় প্রজেক্টে, যারা এই বিজনেসটা সবচেয়ে ভালো বোঝে এবং কনসালটেন্টদের সাথে মিলে এই বিজনেসের ফিউচারটা ডিজাইন করতে পারবে। অর্থাৎ বর্তমান প্রসেস এবং ভবিষ্যতের প্রসেসের ব্লুপ্রিন্ট তৈরি করতে পারবে। এখন এই লোকগুলা কারা? এই লোকগুলা সাধারণত আমার সেলসের সবচেয়ে তুখোর সেলস পার্সনটা, মার্কেটিং এর সবচেয়ে তুখোর প্রোডাক্টিভ মার্কেটিং পার্সনটা, ফাইন্যান্সের সবচেয়ে দুইজন তুখোর ফাইন্যান্সের পার্সন, এইচআর এর সবচেয়ে ভালো লোকটা, এক বা একাধিক বা 3 জন 5 জন হইতে পারে এক এক ডিপার্টমেন্টে। বাট সবচেয়ে ভালো লোকগুলা বিজনেসটা সবচেয়ে ভালো বোঝে এবং তাদের হাতে আমি রেসপন্সিবিলিটি দিতে পারি কনসালটেন্টদের সাথে মিলে ভবিষ্যৎটা ডিজাইন করার জন্য, তাই না? সাধারণত কি দেখা যায়, ইআরপি যখন, এটা খুব আনফরচুনেট, যে সমস্ত অর্গানাইজেশন ইআরপি মালিকরা বোঝে না, ইআরপি ইমপ্লিমেন্টেশনে যখন তাদেরকে বলা হয় যে শুধু সফটওয়্যার কিনলে হবে না, কনসালটেন্ট আসছে, এখন আপনার এখান থেকে একটা টিম দিতে হবে, ইআরপি টিম, আমাদের 30 জনের একটা টিম লাগবে, যার মধ্যে এতজন এই ডিপার্টমেন্ট, এতজন এই ডিপার্টমেন্ট, এতজন এই ডিপার্টমেন্ট থেকে আসবে, এবং তারা ফুল টাইম ইআরপি ইমপ্লিমেন্টেশনের পিছনে কাজ করবে, তারা সেলস করবে না, তারা মার্কেটিং করবে না নেক্সট 6 মাস। তখন তো মালিকের মাথা খারাপ হয়ে যায়, সর্বনাশ, আমার কাজের লোক দিয়ে আমি এখানে ইয়ে করবো, এটা কোনো কথা হলো? তখন বলে যে আমি যদি ইন্টার্ন নিয়ে আপনাদেরকে দিয়ে দিই কিছু হবে? ইন্টার্ন কি কোম্পানির ভবিষ্যৎ ডিজাইন করবে? তখন কনসালটেন্টরা বলে না, হবে না। তখন মালিকরা করে কি, বেছে বেছে যেগুলো অকর্মার ঢেকি, যেগুলিতে কোনো কাজ হয় না, সেলস এর ফিল্ডে গেলেই কি আর না গেলেই কি, মার্কেটিং এর ডেস্কে বসলে কি আর না বসলে কি, ওই রকম লোকগুলো দিয়ে একটা টিম বানানোর চেষ্টা করে। তখন তাদেরকে ইন্টারভিউ করে কনসালটেন্টরা, যখন দেখেন না এগুলো তো কোয়ালিটি না, তখন মালিককে বলা হয়, বোর্ডকে বলা হয় না এই দিয়ে হবে না। এইভাবে করে নেগোশিয়েট করে করে মালিকদের কাছ থেকে ভালো লোকগুলোকে বের করে নিয়ে আসতে। কারণ মালিকরা চিন্তা করে আমি আমার সবচেয়ে ভালো সেলস এর পার্সন, সবচেয়ে ভালো ফাইন্যান্সের পার্সন যদি ইআরপি টিমে দিয়ে দেই নেক্সট 6 মাস 1 বছরের জন্য, তাহলে তো আমার এগুলো সব বিজনেস ডাউন হয়ে যাবে। বাট এই শর্ট টার্ম লসটা উইল ব্রিং ইন আ লং টার্ম গেইন, এই জিনিসটা অনেকে কনসিভ করতে পারে না, যে কারণে প্রচুর ইআরপি প্রজেক্ট কোটি কোটি টাকা খরচ করার পরে ফেল করে, তারা ভালো রেজাল্ট আনতে পারে না প্রজেক্টগুলো। বাট ইআরপির জন্য এই প্রপার রিসোর্স গুলো দরকার। সুতরাং রিসোর্স দরকার। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি, এই চেঞ্জ ম্যানেজমেন্ট, যে কোনো চেঞ্জ যখন হয় তখন বিজনেস ডিস্টার্ব হয়, তখন রেভিনিউ ড্রপ করে, তখন নর্মাল প্রোডাক্টিভিটি ড্রপ করে, এটা খুব ন্যাচারাল। কারণ মানুষকে নতুন করে ট্রেন করতে হয়, তার এফিসিয়েন্সি ওইখানে বা ওই প্রসেসে বাড়ানোর জন্য অনেক টাইম দিতে হয়, তখন বিজনেসে প্রচুর লস হয়। সুতরাং ওই লোকগুলা থেকে যে জেনারেট করা লস আর এই যে প্রসেস চেঞ্জের ফলে যে জেনারেট করা লস, এই দুইটা লসকে আমরা বলি হচ্ছে কি রিইঞ্জিনিয়ারিং কস্ট। অর্থাৎ বিজনেস যে চেঞ্জ হয়ে যাচ্ছে, রিইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, সেটার জন্য হচ্ছে কি এগুলা কস্ট। এবং সত্যিকার অর্থ ওগুলাকে যদি হিসাব করা যাইতো বা হিসাব করা হইতো, তাহলে দেখা যেত ওইটাই ইআরপি ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে বড় কস্ট কম্পোনেন্ট। ওকে, ক্লিয়ার মোটামুটি? জি স্যার। ওকে, এখন বই পড়লে আমার মনে হয় একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সব, এগুলো পরীক্ষা মনে রাখা যায় সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কনসেপ্ট গুলো আপনাদের মাথায় আশা করি ঢুকে গেছে। সো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে জাস্ট কিছু ইআরপির সাথে পরিচয় করে দেয়া। এসএপি এর নাম আমরা প্রচুর শুনছি, যেটাকে আমরা অনেকে ভুল করে স্যাপ বলি। ইট ইজ নট স্যাপ, ইট ইজ এসএপি। হ্যাঁ, বাইরে গিয়ে আপনি যদি স্যাপ বলেন, মানুষজন আপনার দিকে তাকায় থাকবে। হ্যাঁ, এখন থেকে আর স্যাপ বলবেন না, এখন থেকে এসএপি বলবেন। ওকে, আরেকটা আছে হচ্ছে ওরাকল। ওরাকলকে আমরা নরমালি ডেটাবেস সফটওয়্যার হিসেবে সবচেয়ে বেশি চিনি, বাট ওরাকলের ই বিজনেস সুইট হচ্ছে একটা ফুল ফ্লেজড ইআরপি, হুইচ ইজ এ ভেরি গুড ইআরপি। এসএপি এর চেয়ে কোনো অংশে কম না। এসএপি হচ্ছে মোস্ট পপুলার ইআরপি, ওরাকল হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলার ইআরপি, বাট ওরাকল ক্ষমতার দিক থেকে এসএপি এর চেয়ে মোটেও কম না, দুইটাই খুব শক্তিশালী ইআরপি। আইএফএস হচ্ছে কি সুইডিশ ইআরপি, এসএপি হচ্ছে কি জার্মান কোম্পানি, ওরাকল হচ্ছে কি আমেরিকান, IFS হচ্ছে কি সুইডেনের একটা ইআরপি। দিস ইজ অলসো ভেরি গুড ইআরপি, নট ভেরি পপুলার ইন এশিয়া, এটা আমেরিকায় খুব পপুলার, ইউরোপে খুব পপুলার। হ্যাঁ, IFS।
মাইক্রোসফট ডায়নামিক্স বোঝাই যাচ্ছে, মাইক্রোসফট এর আমেরিকান। মাইক্রোসফট ডায়নামিক্স এক্স ইট ইজ অ্যানাদার ইআরপি, খুব বড় ইআরপি। ইনফোরও একটা আমেরিকান ইআরপি, এটা আমেরিকাতেই সবচেয়ে বেশি ইউজ হয়, অন্য কোথাও খুব একটা ইউজ হয় না। গ্লোভিয়া হচ্ছে কি জাপানিজ ইআরপি। ফুজিৎসু যে কোম্পানিটার নাম আমরা শুনি, এই ফুজিৎসু তৈরি করা এই ইআরপি হচ্ছে গ্লোভিয়া। সো দিস আর দ্য বলতে পারেন টপ 6 ইআরপি ইন দ্য ওয়ার্ল্ড। এর বাইরেও প্রচুর ইআরপি আছে। ওকে, আপনারা একটা ওয়েবসাইট আছে, যদি পারেন ওই ওয়েবসাইটটাতে গিয়ে একটু দেখেন, তাহলে ইআরপি সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে যে ইআরপির কোন ইআরপির চেয়ে কোন ইআরপি শক্তিশালী, প্রোডাকশনে কে শক্তিশালী। ওই যে নলেজের কথা বললাম, বেস্ট প্র্যাকটিস, ওগুলোর জন্য কার ভিতরে রিটেইলের বেস্ট প্র্যাকটিস বেশি, কার ভিতরে ম্যানুফ্যাকচারিং এর বেস্ট প্র্যাকটিস বেশি, কার ভিতরে ডিস্ট্রিবিউশনের বেস্ট প্র্যাকটিস বেশি, এইচআর এর বেস্ট প্র্যাকটিস, এগুলোর খুব সুন্দর একটা স্টাডি আছে, প্যানোরামা, PANORAMA, panorama.com। এরা একটা কনসাল্টিং হাউস যারা ইআরপি কম্প্যারিজন করে, যারা কন্টিনিউয়াসলি ওয়ার্ল্ডের এই সমস্ত ইআরপি গুলোকে কম্প্যারিজন করে, ফিচার বাই ফিচার কম্প্যারিজন করে। সো ওইটা যদি একবার দেখতে পারেন, ওইটা রিপোর্ট গুলো যদি একবার পড়তে পারেন বা একবার চোখ বুলায় নিতে পারেন, আপনাদের ইআরপি সম্পর্কে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো panorama.com। আমি যদিও অনেক বছর হয়েছে ওই ওয়েবসাইটে যাই না, বাট আই হোপ দ্যাট ইজ স্টিল দেয়ার, চেক করে দেখেন। হ্যাঁ, panorama.com। সো এইগুলো হচ্ছে কি তাহলে ইআরপি। তাহলে মোটামুটি ইআরপি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। ফ্যান্টাস্টিক। সো ইআরপি আমাদের শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এসসিএম টা পড়বো এবং তারপর আমরা অন্য সেগমেন্টে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে নেক্সট ক্লাস সম্ভবত আগামী কালকে আমার 3টায় বোধহয়, দুপুর 3টায়। কালকে আমি 3টা থেকে হয়তো 5টা, 5:15, ম্যাক্সিমাম 5:30 পর্যন্ত ক্লাস নিতে পারবো, বিকজ কালকে শুক্রবার 6টায় আমার একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আই উইল হ্যাভ টু রাশ ফর দ্যাট মিটিং আউটসাইড। সো আমি হয়তো 5:30 পর্যন্ত, 3টা থেকে 5:30। চেষ্টা করব কালকে শার্প 3টায় ক্লাসটা শুরু করতে। আপনারা চেষ্টা করেন কালকে শার্প লগ ইন করতে, সো দ্যাট আমরা 3টা থেকে 5:05-5টার মধ্যে ক্লাস শেষ করে যাই। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ। এই কে জানি কোশ্চেন করছিলেন, ওরাকল ইআরপি এর মধ্যে পার্থক্য কি বলে ফেলছি, আপনারা প্যানোরামাতে আরো পার্থক্য বুঝে নেবেন। চ্যাটে কোশ্চেন করছিলেন কে জানি। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ, কালকে কথা হবে ইনশাআল্লাহ ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।